হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক। বোঝা যাচ্ছে তো সব, না লেখা বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। দেখা যাচ্ছে? কোয়েশ্চেন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দিয়ে আজকে শুরু করি। A 42-year-old man was riding on a motorcycle, and following a road traffic accident, he was thrown off the bike and injured his back and neck. He was given immediate first aid and the basic investigation, including CT scan of the cervical spine and head, which are normal. He was in pain, especially in the upper limb initially. He was discharged from the accident and emergency department, and he continued to have pain and noticed weakness of the hand. He presented 1 week later with global muscle wasting of the hand, of the left hand. আপনারা খেয়াল করেন, কোয়েশ্চেনে হচ্ছে একটা মোটরসাইকেল ইনজুরির হিস্ট্রি দিয়ে দিছে, এন্ড দেন হচ্ছে যে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন রিপোর্ট হচ্ছে নর্মাল আসছে বলছে, সিটি স্ক্যান অফ দ্য সার্ভাইকাল স্পাইন এবং হচ্ছে হেড নর্মাল আসছে বলছে। 1 সপ্তাহ পরে দেখা গেল যে হচ্ছে তার গ্লোবাল মাসেল ওয়াস্টিং দেখা দিছে, অর্থাৎ গ্লোবাল মাসেল ওয়াস্টিং দেখা দিছে। এই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে হুইচ ইজ দ্য নার্ভ অর নার্ভ রুট মোস্ট লাইকলি টু বি ইনভলভ। দেখেন আপনারা নামটা খেয়াল করেন, গ্লোবাল মাসেল ওয়াস্টিং, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অ্যান্সারটা কি মনে হচ্ছে? অপশনে দেওয়া আছে হচ্ছে C7 নার্ভ রুট, দেন দেওয়া আছে মিডিয়ান নার্ভ, দেন দেওয়া আছে রেডিয়াল নার্ভ, দেন দেওয়া আছে T1 নার্ভ রুট, দেন দেওয়া আছে আলনার নার্ভ। আপনারা যারা অনলাইনে আছেন, কেউ একটু আমাকে কাইন্ডলি বলবেন আপনাদের ধারণা কি, এটার অ্যান্সারটা কি হতে পারে? কেউ সাহস করে বলতেছেন না? মেডিয়ান ঠিক আছে, নার্ভে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে বলে দিচ্ছি অ্যান্সারটা, আমি আগে অ্যান্সার করি। এবং যিনি বলছেন মিডিয়ান নার্ভ, উনি আসলে পার্শিয়ালি রাইট। ঠিক আছে, পার্শিয়ালি রাইট, কিন্তু উনি কেন অ্যাকচুয়ালি রাইট না আমি বলি। দেখেন, এখানে আপনাকে প্রশ্নকর্তা বলে দিচ্ছে হচ্ছে যে গ্লোবাল মাসেল ওয়াস্টিং। এখন আপনি দেখেন, গ্লোবাল যখন বলে আমরা আমরা বলি হচ্ছে যে মানে একদম গ্লোবাল বলতে আমরা বোঝাই হচ্ছে যে একদম পুরাটা হাতের সবগুলা মাসেল হচ্ছে ওয়াস্টিং হয়ে গেছে। তার মানে হচ্ছে অবশ্যই আমাদের হাতের যে হচ্ছে মোটর সাপ্লাই ছিল, যে মাসেল সাপ্লাই গুলো ছিল, সেগুলো হচ্ছে ড্যামেজড হয়ে গেছে। এখন আপনি যেমন অ্যান্সার করলেন হচ্ছে মিডিয়ান নার্ভ। তো মিডিয়ান নার্ভ হচ্ছে আমাদের হাতের কিছু ইন্ট্রিনজিক মাসেলকে সাপ্লাই দেয়, কিন্তু সে কিন্তু সব মাসেলকে সাপ্লাই দেয় না। ঠিক আছে, যেমন মনে করেন হচ্ছে আমাদের এই হাতে আমাদের যে শুধু মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে তা কিন্তু না, সেখানে কিন্তু আলনার নার্ভ আছে। এবং আমাদের ইন্ট্রিনজিক মাসেল অফ দ্য হ্যান্ডে সবচেয়ে বেশি সাপ্লাই দেয় হচ্ছে আলনার নার্ভ। মিডিয়ান নার্ভও সাপ্লাই দেয়। আমাদের হচ্ছে কিছু থিনার মাসেল আছে, সেখানে হচ্ছে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়। পার্শিয়ালি কিছু লাম্ব্রিকাল মাসেলকে হচ্ছে সে সাপ্লাই দেয়। তাহলে এক্ষেত্রে যদি মিডিয়ান নার্ভ যিনি অ্যান্সার করছেন, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু বলে দিত উইথ পার্শিয়াল মাসেল ওয়াস্টিং। অর্থাৎ এখানে যদি বলে দিত প্রশ্নের মধ্যে যে পার্শিয়াল মাসেল ওয়াস্টিং, বা হচ্ছে বলে দিত হাইপোথিনার মাসেল ওয়াস্টিং বা থিনার মাসেল ওয়াস্টিং, সেক্ষেত্রে আমরা দুইটার একটা চুজ করতে পারতাম, মিডিয়ান নার্ভ অথবা আলনার নার্ভ। এখানে বলছে পেশেন্টের গ্লোবাল মাসেল ওয়াস্টিং, অর্থাৎ এমন কোন একটা নার্ভ রুট ড্যামেজ হয়েছে, যেই নার্ভ রুটটা একই সাথে হচ্ছে আলনার নার্ভের মধ্যেও আছে, একই সাথে হচ্ছে মিডিয়ান নার্ভের মধ্যেও আছে। সেজন্য আমাদের এই ইন্ট্রিনজিক মাসেল কিন্তু মূলত হচ্ছে সাপ্লাই পায় হচ্ছে বোথ মিডিয়ান এন্ড আলনার নার্ভ। এক্ষেত্রে যদি আমরা পার্শিয়ালি অ্যান্সার করি হচ্ছে আলনার নার্ভ, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন তাহলে তো গ্লোবাল হওয়ার কথা না, মিডিয়ান যাদেরকে সাপ্লাই দেয় তারা তো ভালো থাকার কথা। আবার যদি বলি হচ্ছে মিডিয়ান নার্ভে ড্যামেজ হয়েছে, তাহলে তো শুধু মিডিয়ান যাকে সাপ্লাই দিত সে নষ্ট হয়ে যাওয়ার কথা, বাকিরা তো ভালো থাকার কথা, তাহলে কিন্তু এই গ্লোবাল শব্দটা আসবে না। এখন আপনারা খেয়াল করেন, মিডিয়ান নার্ভের যে রুট ভ্যালু আমরা বলি হচ্ছে C5 থেকে T1 লেভেল, বা অনেক জায়গায় হচ্ছে C6 থেকে T1 লেভেল বলা হয়। আর আলনার নার্ভের রুট ভ্যালুটাকে আমরা বলা হয় হচ্ছে C8 টু T1। দেখেন তো, T1 কিন্তু হচ্ছে দুইটা নার্ভের মধ্যেই একটা কমন এলিমেন্ট। আপনারা কিন্তু নিটারে একটু ছবিটা দেখবেন, গুগলে একটু ছবিটা দেখবেন, ঠিক আছে? আপনাদের তো আসলে পরীক্ষার আর খুব বেশি দিন সময় নেই, সেজন্য আমি আপনাদেরকে আজকে খুব বেশি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিতে গেলাম না, কারণ সেক্ষেত্রে ক্লাসটা লেংদি হয়ে যাবে। অর্থাৎ গ্লোবাল মাসেল ওয়াস্টিং যখনই স্টেমে বলে দিবে, তখন আপনি চিন্তা করবেন এমন কোন একটা নার্ভ রুট যে একই সাথে হচ্ছে হাতের মিডিয়ান নার্ভের মধ্যেও আছে, যে একই সাথে হচ্ছে আলনার নার্ভের মধ্যেও আছে,
যে ড্যামেজড হয়ে যাওয়ার কারণে বোথ মিডিয়ান এবং আলনার নার্ভ দুইজনেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই জন্য মিডিয়ান যাদেরকে সাপ্লাই দিত সেও ওয়েস্টিং হয়েছে, আলনার যাদেরকে সাপ্লাই দিত সেও ওয়েস্টিং হয়ে গেছে। এট এ গ্রস হচ্ছে পেশেন্টের গ্লোবাল মাসেল ওয়েস্টিং হয়েছে। অর্থাৎ গ্লোবাল মানে হচ্ছে বোথ, মানে সব এখানে যত মাসেল আছে, যত ইন্ট্রিনজিক মাসেল আছে, সবার মধ্যে হচ্ছে ড্যামেজড হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে T1 নার্ভ রুট। কারণ T1 নার্ভ রুটটা একই সাথে আপনারা যখন ছবিটা দেখবেন, হ্যাঁ আমি আসলে আপনাদেরকে আজকে জাস্ট কনসেপ্টটা বিল্ড করাচ্ছি যে এই পরীক্ষার থিঙ্কিংটা কিভাবে করবেন। T1 নার্ভ রুটটা থেকে একই সাথে হচ্ছে মিডিয়ানও সাপ্লাই পাচ্ছে, T1 থেকে একই সাথে হচ্ছে আলনার নার্ভও সাপ্লাই পাচ্ছে। তাহলে যখন হচ্ছে ড্যামেজ হলো T1, একই সাথে মিডিয়ানও এফেক্টেড, আলনারও এফেক্টেড, এবং সেই কারণে হচ্ছে পেশেন্টের গ্লোবাল মাসেল ওয়েস্টিং। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এর পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, a 70-year-old man is brought to the clinic by his wife. Over the past 9 months, he has suffered from slowly worsening poor memory. খেয়াল করেন কিন্তু প্রতিটা লাইন, স্লোলি ওয়ার্সনিং পুয়ার মেমোরি এন্ড আনস্টেডিনেস অন হিজ ফিট, মানে সে দাঁড়ায় থাকতে পারে না, তার হচ্ছে গেট ডিস্টারবেন্স আছে। মোস্ট রিসেন্টলি হি হ্যাজ ডেভেলপড ইউরিনারি ইনকন্টিনেন্স। খেয়াল করেন শুরুতে হচ্ছে পুয়ার মেমোরি ছিল, তারপর আনস্টেডিনেস বা গেট ডিস্টারবেন্স, এখন পেশেন্টের হচ্ছে ডেভেলপ ইউরিনারি ইনকন্টিনেন্স। হি হ্যাজ এ হিস্ট্রি অফ হাইপারটেনশন ফর হুইচ হি ইজ ট্রিটেড উইথ রেমিপ্রিল, যেটা হচ্ছে একটা এসিআই ইনহিবিটর, এন্ড হচ্ছে অ্যামলোডিপিন, এন্ড হি ড্রিঙ্কস 2 লার্জ স্কচেস ইচ ইভিনিং টু হেল্প হিম স্লিপ। অন এক্সামিনেশন বিপি হচ্ছে, যেহেতু পেশেন্ট আগে থেকে হাইপারটেনসিভ, একটু আনকন্ট্রোলড অবস্থায় আছে, 150/82, পালস হচ্ছে 80 বিট পার মিনিট অ্যান্ড রেগুলার। হি হ্যাজ এ মিনি মেন্টাল স্টেট স্কোর অফ 24/30, অর্থাৎ সেটা ডিমেনশিয়ার পক্ষে যাচ্ছে। ঠিক আছে। পার্টিকুলারলি পুয়ার ওয়ার্কিং মেমোরি, তার মেমোরি ডিস্টারবেন্স, স্লোনেস অফ থট অ্যান্ড গেট অ্যাপ্রাক্সিয়া, রিফ্লেক্সেস আর ব্রিস্ক। ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু হিস্ট্রি থেকে আসলে পেশেন্টের ঝামেলাটা হওয়া কি কি হয়েছে বোঝার চেষ্টা করেন। তার হচ্ছে গেটে ঝামেলা। এমপিএইচ মনে হবে, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। এক্সেলেন্ট এক্সেলেন্ট, যিনি অ্যান্সারটা দিছে আমি ওনাকে অপশন দেখানোর আগেই আসলে উনি অ্যান্সারটা দিয়ে দিছে। অর্থাৎ এই ক্ষেত্রে হিমোগ্লোবিন ভালো আছে, হোয়াইট সেল কাউন্ট ভালো আছে, সোডিয়াম ভালো। যিনি অ্যান্সারটা দিয়েছেন ওনার প্রিপারেশন খুবই দুর্দান্ত। এটার অ্যান্সারটা হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। অর্থাৎ নর্মাল প্রেশার হাইড্রোসেফালাসে হয় কি, এখানে যদি আপনি লাম্বার পাংচার করে হচ্ছে পেশেন্টের যদি হচ্ছে সিএসএফ প্রেশারটা মেজার করতে যাই, আমরা দেখবো যে এটা নর্মালি আছে। আসলে কি ক্রনিক একটা সময় ধরে হচ্ছে পেশেন্টের হচ্ছে সিএসএফ ড্রেন করতে পারে না। সেজন্য ক্রনিক একটা স্টেটে আমাদের ভেন্ট্রিকল গুলা ডাইলেট হয়ে সে এই এক্সেস সিএসএফ ফ্লুইডটাকে সে নিজের মধ্যে একুমুলেশন করে দেয় ডাইলেটেড হয়ে। যে কারণে আমরা প্রেশার মেজার করতে গেলে দেখি যে প্রেশার নর্মাল, আসলে প্রেশারটা কিসের মানে কিসের এক্সপেন্সে হচ্ছে নর্মাল হইলো, ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যাবে, ভেন্ট্রিকল ডাইলেট হয়ে সে ফার্স্টে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলটা ডাইলেট হবে, সে ডাইলেট হয়ে হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাককে হচ্ছে সে কম্প্রেস করবে। সেজন্য হচ্ছে তার গেট ডিস্টারবেন্স হবে কিছুটা, সাথে হচ্ছে ডর্সাল কলমও ইনভলভ হবে এখানে। একই সাথে পেশেন্টের হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে। অর্থাৎ আমাদের ফ্রন্টাল কর্টেক্সে বা আমাদের হচ্ছে সেরেব্রাল কর্টেক্সে আমাদের হচ্ছে কি না বলে ইউরিনারি ব্লাডার কন্ট্রোলের জন্য একটা এরিয়া আছে, সেখানে হচ্ছে কম্প্রেশন পড়বে, সেখানে হচ্ছে পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। ঠিক আছে, এবং একই সাথে পেশেন্টের ডিমেনশিয়া ডেভেলপ করলো, একই সাথে যেহেতু ফ্রন্টাল লোবটাকে এখানে ইনভলভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে এনপিএইচ, নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। একজন অ্যান্সারটা দিয়ে দিছে। আচ্ছা, এবার হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন আপনাদেরকে আমি দিই। আমি হচ্ছে দেখি একটু ছোট করে হচ্ছে ট্র্যাক সম্পর্কে আপনাদেরকে বলবো, একদম মাঝামাঝি সময় বা শেষের দিকে ব্রেনে কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক উঠতেছে, কি কি ডিসেন্ডিং, জাস্ট গ্রস আইডিয়াটা আমি আপনাদেরকে দিব। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নটা শুরু করি। এই 27-year-old উইমেন প্রেজেন্স টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ এ সাডেন ব্লারিং অফ ভিশন। খেয়াল করেন কিন্তু, সাডেন ব্লারিং অফ ভিশন এফেক্টিং হার লেফট আই অ্যান্ড পেইন, অর্থাৎ পেইনফুল সাডেন ব্লারিং অফ ভিশন and pain at the back of the eye. She also describes that there has been a loss of color vision affecting her eye. Her past medical history includes an episode of poor coordination affecting her right hand some 2 months ago. খেয়াল করে দেখেন 2 মাস আগে তার হচ্ছে একটা পুয়ার কোঅর্ডিনেশনের হিস্ট্রি আছে। And she has type 1 diabetes which is managed with basal bolus insulin regimen. There is a relative afferent pupillary defect. খেয়াল করেন কিন্তু, RAPD, রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট এফেক্টিং দ্য লেফট আই এন্ড সাম রাইট সাইডেড লস অফ কোঅর্ডিনেশন। অর্থাৎ পেশেন্টের একটা হচ্ছে সাডেন পেইনফুল ব্লারিং অফ ভিশন আছে, 2 মাস আগে থেকে হচ্ছে পেশেন্টের একটা গেট ডিস্টারবেন্সের হিস্ট্রি আছে, পুয়ার কোঅর্ডিনেশন আছে, তার সাথে
পেশেন্টের হচ্ছে রিলেটিভ অ্যাফারেন্ট পিউপিলারি ডিফেক্ট আছে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইছি হচ্ছে যে হোয়াট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, কি মনে হয় বলুন তো অ্যান্সারটা কি হতে পারে? কেউ বলতে পারবেন অ্যান্সারটা কি আসলে? সি, ইসকেমিক অপটিক নিউরাইটিস। আচ্ছা, একটা কথা হচ্ছে যে ইসকেমিক অপটিক নিউরিটিসের ক্ষেত্রে পেশেন্টের কিন্তু ইসকেমিয়ার পক্ষে কি আরো কিছু তথ্য দিত। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ইসকেমিক অপটিক নিউরাইটিস হয়, সেখানে হয়তো আমার মানে ব্লাড সাপ্লাই বা ইসকেমিয়াটা শুধু অপটিক নার্ভে হচ্ছে। এক্ষেত্রে পুয়ার কোঅর্ডিনেশনটা কেন হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা করা যাবে না পেশেন্টের কিন্তু। এবং দেখেন আপনি পুয়ার কোঅর্ডিনেশন হয়েছে অ্যান এপিসোড, এবং সেটা কিন্তু এখন না, তার আগের একটা পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রিতে পুয়ার কোঅর্ডিনেশনের সাথে কিন্তু আপনি ইসকেমিক অপটিক নিউরাইটিসটা মিলাতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনি ডায়াগনোসিস ভালো করছেন, এক্ষেত্রে কিন্তু পেশেন্টের আসলে অপটিক নিউরাইটিস হয়। তার মানে এখানে এমন একটা ডিজিজ যেটা হচ্ছে অপটিক নিউরাইটিস করে পেশেন্টের, এবং একই সাথে পেশেন্টের হচ্ছে আদার্স কিছু ট্র্যাক্টে সে ঝামেলা করে, যে কারণে হচ্ছে তার পুয়ার কোঅর্ডিনেশন হয়েছে। বলতে পারবেন কেউ এটার অ্যান্সারটা কি হতে পারে? এটা একটু এমএস। কঠিন প্রশ্ন। ইয়েস, এক্সেলেন্ট। যিনি বলছে হচ্ছে এমএস মাল্টিপল স্ক্লেরোসিস। অর্থাৎ দেখেন, পেশেন্টের 2 মাস আগে হচ্ছে কোঅর্ডিনেশনের ঝামেলা ছিল, এখন হচ্ছে পেশেন্টের পেইনফুল হচ্ছে আই দেখা, পেইনফুল হচ্ছে আই, এবং সাথে হচ্ছে ব্লারিং অফ ভিশন। তার মানে এখানে হচ্ছে পেশেন্টের অপটিক নিউরাইটিস ডেভেলপ করছে। অর্থাৎ মাল্টিপল স্ক্লেরোসিস আসলে কি? সে একটা ডিমাইলিনেটিং ডিজিজ। কোন এরিয়ার ডিমাইলিনেটিং ডিজিজ? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিমাইলিনেটিং ডিজিজ। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কত কিছু আছে, অপটিক নার্ভ ইটসেলফ ইজ এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেখানে যখন ডিমাইলিনেশন হলো তখন হচ্ছে অপটিক নিউরাইটিস ডেভেলপ করলো। পেশেন্টের হচ্ছে কোঅর্ডিনেশনের ঝামেলা। কি 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 কারণে কোঅর্ডিনেশনের ঝামেলা হতে পারে? এই ডিমাইলিনেশনটা যদি কোনো কারণে সেরেবেলামে ইনভলভ হয়, তাহলে হচ্ছে পেশেন্টের কোঅর্ডিনেশন ঝামেলা হতে পারে। এই ডিমাইলিনেশনটা যদি কোনো কারণে হচ্ছে পেশেন্টের ডর্সাল কলাম সিস্টেমে, অর্থাৎ ডর্সাল কলাম মিডিয়াল লেমিনিসকাসের মধ্যে যদি হচ্ছে এই ডিমাইলিনেশনটা হয়, যেটা হচ্ছে আমাদের কি করে, আমাদের পজিশন, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন ক্যারি করতেছে সেই পা থেকে বা লিম থেকে, সেখানে যদি কোনো কারণে ডিমাইলিনেশন হয় পেশেন্টের হচ্ছে কোঅর্ডিনেশন লস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে হচ্ছে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস। যিনি অ্যান্সারটা দিয়েছেন উনি হচ্ছে খুবই ভালো একটা অ্যান্সার দিয়েছেন। এখানে আরেকটা জিনিস ছোট করে আপনাদেরকে একটু একটু আইডিয়া দিই। দেয়ার ইজ এ রিলেটিভ অ্যাফারেন্ট পিউপিলারি ডিফেক্ট। অর্থাৎ রিলেটিভ অ্যাফারেন্ট পিউপিলারি ডিফেক্ট মানে নিউরোলজিতে আপনারা সবার আগে খেয়াল করেন অ্যাফারেন্ট এন্ড হচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্ট মানে হচ্ছে সেন্সরি বা আপনার কাছে তথ্য আসতেছে, আর ইফারেন্ট মানে হচ্ছে মোটর বা আপনার কাছ থেকে তথ্য চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন যে পেশেন্টের হচ্ছে অপটিক নিউরাইটিস ডেভেলপ করছে তার কি আর অপটিক নার্ভটা কাজ করতে পারবে? অপটিক নার্ভ কিন্তু হচ্ছে একটা সেন্সরি নার্ভ। তাহলে এখানে কিন্তু আপনার কোনটা এফেক্ট হচ্ছে? এফারেন্ট ফাইবার গুলো হচ্ছে এফেক্ট হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ এফারেন্ট পিউপিলারি ডিফেক্ট। আরো মেকানিজম আছে সামনে, আমি কমপ্লেক্স করলাম না, জাস্ট আপনাদেরকে হচ্ছে একটা গ্রস আইডিয়া দিলাম। কেমন? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে আমরা আসি। এর পরের প্রশ্নটা হচ্ছে, আফটার এ ট্রমাটিক ইনজুরি টু হার লেফট আপার লিম্ব, a 36-year-old woman presents with acute weakness and numbness on her left arm. On examination, she has a wrist drop. আচ্ছা, এখান থেকেই হচ্ছে আপনারা কিন্তু অলরেডি ডায়াগনোসিসটা বুঝে ফেলতেছেন যে পেশেন্টের রিস্ট ড্রপের একটা হিস্ট্রি উইথ মার্কড উইকনেস অফ দ্য এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, ব্রাকিওরেডিয়ালিস এন্ড সাবস্টেল ট্রাইসেপস মাসেল। অর্থাৎ এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলোর মধ্যে হচ্ছে উইকনেস ডেভেলপ করছে। তার মানে আপনারা চিন্তা করেন এমন একটা নার্ভ, যে নার্ভটা আসলে মূলত হচ্ছে এক্সটেন্সর সার্ফেসকে বা এক্সটেন্সর মাসেল গুলোকে বেশি সাপ্লাই দিচ্ছে। There is sensory loss over the posterior forearm and a small area of numbness over the dorsum of her hand. খেয়াল করেন কিন্তু posterior forearm এ sensation loss এবং small area of numbness over the dorsum of her head. খেয়াল করেন কিন্তু dorsum of her hand কিন্তু অন্য জায়গায় না কিন্তু। ঠিক আছে, তাহলে দেখেন পেশেন্টের রিস্ট ড্রপ আছে। এই রিস্ট ড্রপ থেকে কিন্তু হচ্ছে আপনারা ডায়াগনোসিসে চলে যেতে পারেন, এবং দ্য ট্রাইসেপস রিফ্লেক্স ইজ ডিমিনিশড বাট আদার রিফ্লেক্সেস আর ইনটেক্ট। কেমন? এই ক্ষেত্রে হচ্ছে জানতে চাইছে যে, রেডিয়াল নার্ভ। ইয়েস, এক্সেলেন্ট। যিনি হচ্ছে অ্যান্সারটা দিছেন উনি হচ্ছে খুবই সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, আমি আপনাদেরকে একটা কনসেপ্ট বলি। যে আমরা রিস্ট ড্রপ দেখে হচ্ছে আপনি রেডিয়াল নার্ভ চিন্তা করলেন, তাহলে রেডিয়াল নার্ভ আসলে মূলত রিস্টের কি ধরনের অ্যাক্টিভিটি করে বলেন তো? এক্সটেনশন। ইয়েস, এক্সেলেন্ট। রেডিয়াল নার্ভ হচ্ছে রিস্টকে এক্সটেনশন করে। যেমন আমরা যখন ফ্ল্যাপিং ট্রেমর দেখি, একটা এক্সাম্পল হিসেবে বললাম, তখন কিন্তু আমরা বলি পেশেন্টকে হচ্ছে যে দেখি বাবা আপনি হাতটা এরকম করেন তো দেখি, বলে হচ্ছে ওনার হাতটা হচ্ছে এক্সটেনশন করে। জাস্ট আপনাদের ভিজুয়াল মেমোরির জন্য বললাম। তাহলে ওটা হচ্ছে আমাদের রিস্টের এক্সটেন্ডেড একটা ফেজ।
এবং রিস্টের এক্সটেনশন করার জন্য যা যা মাসেল দরকার, আমি আপনাদেরকে কমপ্লেক্স করতেছি না মাসেল গুলোর নাম বলে, জাস্ট মাথায় থিওরিটা ঢুকান। রিস্টটাকে এক্সটেনশন করার জন্য যা যা মাসেল দরকার সেই মাসেলকে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, সেজন্য হচ্ছে রিস্ট এক্সটেনশন করতেছে। এখন যদি কোনো কারণে হচ্ছে রেডিয়াল নার্ভ পালসি ডেভেলপ করে, তাহলে আর হচ্ছে ওই এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলোকে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিতে পারতেছে না, তখন আমি আর আপনি চাইলেও হচ্ছে রিস্টটাকে আর এক্সটেন্ড করতে পারবো না। আনঅপোজড ফ্লেক্সর গ্রুপের যে মাসেল গুলো আছে, তারা তখন হাতটাকে কি করবে, রিস্টটা তখন তাহলে কি হবে, রিস্টটা আসলে তখন তাহলে হচ্ছে রিস্ট ড্রপ হবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন? মাথার মধ্যে জিনিসটা চিন্তা করেন যে রেডিয়াল নার্ভ হচ্ছে সবসময় আমাদের রিস্টটাকে এক্সটেন্স করার জন্য বা এক্সটেনশন করার জন্য যা যা মাসল দরকার সেই মাসলকে হচ্ছে সে সাপ্লাই দেয়। এবং আমরা কি জানি, রেডিয়াল নার্ভের হচ্ছে কিছুটা কিনা বলে, আমরা যখন ডার্মাটম পড়ি সেন্সরি লোসটা দেখেন, সে কিন্তু পোস্টেরিয়র ফোরামকে হচ্ছে সাপ্লাই দেয়, এবং ডরসাম এরিয়ার খুব অল্প একটা অংশকেও হচ্ছে সে সাপ্লাই দেয়। আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি এরপরের স্লাইডে। তাহলে কোনো কারণে যদি প্রশ্নের মধ্যে আপনারা দেখেন যে হচ্ছে রিস্ট ড্রপ, আপনারা হচ্ছে কোনো রকম চিন্তা ভাবনা না করে মাথার মধ্যে এটা হিট করে যাতে যে দিস ইজ এ কেস অফ রেডিয়াল নার্ভ পালসি, বা পেশেন্টের রেডিয়াল নার্ভটা হচ্ছে বাদ হয়ে গেছে, যে কারণে হচ্ছে পেশেন্টের এই প্রবলেমটা হলো। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনারা দেখেন, এই যে আমি এখানে হচ্ছে দেখেন আপনাদেরকে এই যে পোস্টেরিয়র ছবিটাতে আপনারা খেয়াল করেন, দেখেন রেডিয়াল নার্ভটা দেখেন। আমি আপনাদেরকে বলছি যে পোস্টেরিয়র ফোর আর্মের মধ্যে হচ্ছে একটু আগে তার নামনেস ডেভেলপ করছে, দেখেন রেডিয়াল নার্ভটা হচ্ছে পোস্টেরিয়র ফোর আর্ম দিয়ে কিভাবে সাপ্লাই দিচ্ছে। এবং দেখেন হাতের মধ্যে কোন জায়গাটা সাপ্লাই দিচ্ছে, স্মল একটা এরিয়া হচ্ছে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই ডার্মাটোমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আবার এই সামনের অংশটাতে কে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ আমরা যদি ভেন্ট্রাল কথা বলি, তাহলে দেখেন মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, ল্যাটারাল থ্রি যেই ফিঙ্গার আছে, 3.5 ফিঙ্গারকে সে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আর মিডিয়াল কিনা বলে ফিঙ্গার গুলোকে দিচ্ছে হচ্ছে আলনার নার্ভ। এই ছবিটা হচ্ছে আপনারা একটু এখান থেকে হচ্ছে খেয়াল রাখবেন, এই ডার্মাটোমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেমন? আর এখান থেকে হচ্ছে এটা মনে রাখবেন, রেডিয়াল নার্ভ হচ্ছে রিস্ট জয়েন্টকে হচ্ছে এক্সটেনশন করে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, এই ছবিটা হচ্ছে একটু এখান থেকে হচ্ছে দেখবেন। এই ছবিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে বাইসেপ জার্কের রুট ভ্যালু কত। অর্থাৎ আপনারা যেটা করবেন, আমাদের তো আসলে মেডিসিন মেনিয়া গ্রুপে এখন আসলে আমাদের হাতে একটু সময়টা কম, সেজন্য আপনাদেরকে সব ডিটেলসে একসাথে দিতে পারছি না। সামনে ইনশাল্লাহ যখন আমরা ক্লাস নেব, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিজুয়ালি আরো বেশি ছবি দিয়ে আপনাদের ক্লাস নেওয়ার জন্য। বাট আপনারা অবশ্যই পরীক্ষার আগে হচ্ছে একটু নিটারটা দেখবেন, একটু হচ্ছে ছবিটা দেখবেন গুগলে, যে বাইসেপস জার্কের রুট ভ্যালু হচ্ছে C5 C6, যাতে ভুল না হয়। ট্রাইসেপস হচ্ছে C6 C7 C8। ঠিক আছে, আপনারা দেখেন এই জিনিসগুলো, এবং দেখেন এই যে ট্রাইসেপস সে কিন্তু এক্সটেন্সর। ঠিক আছে, এবং সে কিন্তু এক্সটেন্সর সার্ফেসে থাকে, তার সাপ্লাই হচ্ছে রেডিয়াল না, দেখেন। ঠিক আছে, তারপরে দেখেন ফিঙ্গার ফ্লেক্সরস, ফিঙ্গার ফ্লেক্সরের মধ্যে হচ্ছে কি কি আছে দেখেন, C7 C8 T1। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে মিডিয়ান এবং আল্লাহ নার্ভ দুইটার কারণে হচ্ছে গ্লোবাল মাসেল ওয়াস্টিং হয়েছিল, ওখানে বলছিলাম যে T1 কমন আছে, দেখেন এই যে T1। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনারা দেখেন নি জার্ক, নি জার্কটা খুবই ইম্পর্টেন্ট, যে নি জার্কের হচ্ছে আমাদের রুট ভ্যালু কত, নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে নি জার্কটা মনে রাখবেন, নি জার্কটা খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাঙ্কেল জার্ক S1 S2, স্যাক্রাল 1 এবং স্যাক্রাল 2 দিয়ে হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জার্কটা এক্সার্ট করতেছে। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা। আবার আমি আপনাদেরকে বলি, বাইসেপস হচ্ছে C5 C6, ট্রাইসেপস হচ্ছে C6 C7 C8, দেন হচ্ছে নি জার্ক হচ্ছে L2 L3 L4, এন্ড অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1 এবং S2। ঠিক আছে, আচ্ছা এরপর প্রশ্নটা আসি। এরপরের প্রশ্নটা আসলে এখান থেকে প্রতিবারই হচ্ছে একটা একটা প্রশ্ন থাকেই, এফসিপিএস পার্ট 1 বলেন বা এমআরসিপি পার্ট 1 বলেন। আমি আগে আপনাদের কাছে প্রশ্নটা করি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে আমার অ্যান্সারটা দিচ্ছি। এ 55-year-old রাইট হ্যান্ডেড উইমেন, খেয়াল করেন কিন্তু আপনারা, প্রশ্নের প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট। দেখেন, রাইট হ্যান্ডেড একটা উইমেনের, তার ব্রেস্ট ক্যান্সার ছিল এন্ড প্রেজেন্স উইথ সিমটমস সাজেস্টিভ অফ ব্রেইন মেটাস্টেসিস। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার ছিল, পেশেন্টটা রাইট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড বলে দেওয়ার কারণটা কি দেখেন, আপনারা পরের প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন। হুইচ নিউরোসাইকোলজিক্যাল ফাইন্ডিং ইজ মোস্ট লাইকলি টু সাজেস্ট এ রাইট প্যারাইটাল লোব লেশন? আমি আপনাদেরকে আগে অ্যান্সারটা বলি, মানে অ্যান্সার বলবো না, আগে প্রশ্নটা বলি এবং বাকি অপশন গুলো বলি, আপনারা অ্যান্সার করেন, তারপর আমি আপনাদেরকে কনসেপ্টটা বলতেছি। অ্যান্সার হচ্ছে, অপশনে দেখেন হচ্ছে এ ক্যালকুলিয়া, ফিঙ্গার এগনোসিয়া, রিসেপটিভ এফাসিয়া, রিডিউসড ডিজিট স্প্যান, সবার লাস্টে হচ্ছে ভিজুয়াল ইন অ্যাটেনশন। এটা রাইট অ্যান্সারটা কি হবে, কেউ বলতে পারবেন? রিসেপটিভ অ্যাভাসিয়া। না, রিসেপটিভ এফাসিয়া না। রিসেপটিভ এফাসিয়া, আপনি প্রশ্নটা কি খেয়াল করছেন? রাইট প্যারাইটাল লেশন ইন এ রাইট হ্যান্ডেড উইমেন, আপনি কি এই ক্লুটা ধরতে পারছেন? মানে এই ক্লুটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা আগে প্রশ্নটা অ্যান্সার করার আগে আমরা আগে বলি, রাইট হ্যান্ডেড উইমেনের ক্ষেত্রে রাইট প্যারাইটাল লোবটা কি ডোমিনেন্ট নাকি নন ডোমিনেন্ট, বলুন তো দেখি। নন ডমিনেন্ট।
এক্সেলেন্ট, এক্সেলেন্ট। অর্থাৎ যিনি অ্যান্সারটা বলছেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, নন ডমিনেন্ট প্যারাইটাল লোবের ফাংশনে আমরা কি কি পড়ছিলাম, খেয়াল আছে? ক্যালকুলি হবে। না, এই ক্যালকুলি না, এটার অ্যান্সার হচ্ছে ভিজুয়াল ইনঅ্যাটেনশন। ঠিক আছে, এটা হচ্ছে হেমি নেগলেক্ট। অর্থাৎ নন ডমিনেন্ট প্যারাইটাল লোব লেশনে হচ্ছে হেমি নেগলেক্ট হয়। আর এই ক্যালকুলিয়া যেটা বললেন, সেটা যদি বলতো হচ্ছে ডোমিনেন্ট প্যারাইটাল লোবের ফাংশন যদি লস হইতো, তাহলে হচ্ছে এই ক্যালকুলিয়া হতো। আমি আপনাদেরকে বলি, একটা ছোট করে আমি একটা রিভিউ দিই, দেখেন। আশা করি এখানে আপনারা যারা আমার ভয়েস শুনতেছেন, তারা সবাই ম্যাক্সিমামই হয়তো রাইট হ্যান্ডেড, এক দুজন হয়তো লেফট হ্যান্ডেড থাকতে পারেন। তার ক্ষেত্রে একটু উল্টাই যাবে সিকোয়েন্সটা। আমি বলি, রাইট হ্যান্ডেড একটা মানুষের ক্ষেত্রে আমাদের ডোমিনেন্ট প্যারাইটাল লোব হচ্ছে লেফট। ঠিক আছে, তার মানে এখানে প্রশ্ন করতে বলে দিচ্ছে রাইট হ্যান্ডেড উইমেনের ক্ষেত্রে, তাহলে আমাদের রাইট প্যারাইটাল লোবটা তাহলে কি? সেটা হচ্ছে নন ডোমিনেন্ট। ঠিক আছে, সো রাইট হ্যান্ডেড পার্সনের ক্ষেত্রে যেহেতু লেফটটা হচ্ছে ডোমিনেন্ট, আমাদের ডোমিনেন্ট প্যারাইটাল লোব, একটু আগে যিনি এই ক্যালকুলিয়ার কথা বলতেছিলেন, আমি বলি ডোমিনেন্ট প্যারাইটাল লোবের ফাংশন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স করা, ক্যালকুলেশন করা, কোন একটা জায়গার মধ্যে লেখা আছে, রাস্তার মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপনটা পড়া। লেফট টু রাইট হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে ঠিক রাখা, এবং স্পিচ আউটপুটটা হচ্ছে ঠিক রাখা। যিনি হচ্ছে রিসিপটিভ এফাসিয়া বলছেন, উনি এতটুকু ডিটেক্ট করতে পারছেন যে দিস ইজ এ প্যারাইটাল লোব লেশন, কিন্তু দেখেন অপশনে যা আছে এগুলো সবই প্যারাইটাল লোব লেশন। ঠিক আছে, তাহলে দেখেন এই ক্যালকুলিয়া বা রিসিপটিভ এফাসিয়া এরা সবাই কিন্তু হচ্ছে আমার কি হবে, ডোমিনেন্ট প্যারাইটাল লোব যদি লেশন হইতো তাহলে ডেভেলপ করতো। কিন্তু পেশেন্টের তো বলে দিচ্ছে রাইট হ্যান্ডেড উইমেন, রাইট প্যারাইটাল লোব সেটা হচ্ছে নন ডোমিনেন্ট। তাহলে নন ডোমিনেন্ট প্যারাইটাল লোব যখন ইনভলভ হবে, তখন আসলে মূলত পেশেন্টের হেমি নেগলেক্ট ডেভেলপ করে। ঠিক আছে, পেশেন্টের ভিজুও স্পেশিয়াল স্কিল গুলা হচ্ছে লস হয়ে যায়। পেশেন্টের অ্যাপ্রাক্সিয়া ডেভেলপ করতে পারে, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া ডেভেলপ করতে পারে। আর হেমি নেগলেক্ট জিনিসটা আমি আপনাদেরকে একটা একটু জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই, এটা আসলে বুঝাই হচ্ছে মূলত, হেমি নেগলেক্ট বলতেই মূলত বুঝাই হচ্ছে ভিজুয়াল ইন অ্যাটেনশন। অর্থাৎ এই টাইপের পেশেন্ট গুলাকে আপনি যখন হচ্ছে ধরেন, আমাদের তো ধরেন আমরা যারা ছেলেরা আছি আমরা হচ্ছে শেভ করি, তো এই ক্ষেত্রে পেশেন্ট দেখা যাবে সে তার মুখের অর্ধেকটা অংশ শেভ করে। আপনি তাকে ভাত খাইতে বসাই দিলেন, ভাত খাইতেছে, আমরা তো প্লেটের সব দিকের অংশ হচ্ছে আমরা ভাত খাওয়া শেষ করি, সে শুধু হচ্ছে এক পাশের ভাতটা খাবে, অন্য পাশে হচ্ছে সে কোনো অ্যাটেনশনই দিবে না, সে কোনো অ্যাটেনশনই দিবে না। এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে হেমি নেগলেক্ট। অর্থাৎ অর্ধেকটা অংশ সে হচ্ছে নেগলেক্ট করে চলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে নন ডোমিনেন্ট কি না বলে প্যারাইটাল লোবের হচ্ছে একটা লেসন হলে এই সিমটমটা হচ্ছে ডেভেলপ করে। ঠিক আছে, এটা হচ্ছে ভিজুয়াল ইনঅ্যাটেনশন। আর আপনারা যেটা বলতেছেন এ ক্যালকুলিয়া, ফিঙ্গার এগনোসিয়া, রিসেপটিভ এফাসিয়া, সেটা কিন্তু ডোমিনেন্ট প্যারাইটাল লোবের ফাংশন যদি লস হয় সেক্ষেত্রে হয়। ঠিক আছে, আশা করি আপনারা আমার ভয়েস থেকে কিছুটা বুঝতে পারলেন। আসলে দেখেন এই লোবগুলার ফাংশন নিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস একটা সময় আমরা আয়োজন করার চেষ্টা করব মেডিসিন ম্যানিয়া গ্রুপ থেকে। তখন হয়তো আরেকটু ডিটেলসে হচ্ছে আপনাদের সাথে আমি ডিসকাশন করব, বাট আসলে ভাই আপনাদের পরিস্থিতি। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। কোশ্চেনটা হলো যে অ্যালেক্সিয়ার এগ্রাফিয়া এটাও কি ডমিনেন্ট প্যারাটাল লোব লেশনে হয়? হ্যাঁ, আমরা হচ্ছে ডোমিনেন্ট প্যারাইটাল লোব লেশনের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এগ্রাফিয়া। ঠিক আছে, এবং এখানে একটা সিনড্রোম আছে, আমি যদি আসলে ডিটেলসে ঢুকতে চাই নাই, সেটাকে বলা হয় হচ্ছে গার্সম্যান সিনড্রোম, যেটা হচ্ছে ইয়েস, ডোমিনেন্ট প্যারাইটাল লোব লেশনের ক্ষেত্রে হয়, যেটাকে ইয়েস, বলা হয় হচ্ছে ইয়েস। গার্সম্যান সিনড্রোম। এবং গার্সম্যান সিনড্রোমে শুধু চারটা পয়েন্ট থাকবে: এ ক্যালকুলিয়া, এ গ্রাফিয়া, লেফট টু রাইট ডিসওরিয়েন্টেশন এন্ড ফিগনার এগনোসিয়া। আমি আসলে ডিসকাশনটা একটু সুবিধা মানে একটু সহজবদ্ধভাবে করার জন্য আমি আসলে খুব বেশি ভিতরে ঢুকিনি, বাট আপনার থ্যাংক ইউ প্রশ্নটা ভাই, আমি থ্যাংক বুঝতে ইউ। পারছি। সেটা হচ্ছে আমি বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা সামনে হচ্ছে খুব ডিটেলসে আমি ছবি নিয়ে যখন সময় পাবো, জানুয়ারি থেকে বা ডিসেম্বরের লং কোর্স গুলাতে আমি চেষ্টা করবো হচ্ছে সাহায্য করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, দেখি আপনারা হচ্ছে এটা কে অ্যান্সার দিতে পারেন। এ 33-year-old woman presents with a 48-hour history of pain behind her right ear, খেয়াল করেন পেইন, followed by drooping of the right side of her face, তার মানে তার ফেসিয়াল নার্ভ পালসি আছে। She also describes having an odd taste, তার মানে তার টেস্ট সেন্সেশন আছে, in her mouth and soreness on swallowing। খেয়াল করেন কিন্তু এতটুকু লাইনের ভিতরে কিন্তু আপনারা ডায়াগনোসিসের অনেকটুকু ক্লু পেয়ে গেছেন। তার হচ্ছে টেস্টে ঝামেলা, তার হচ্ছে ফেসিয়াল নার্ভে পালসি, এবং তার এবং তার হচ্ছে সে সলো করতে পারতেছে না সোরনেসের জন্য, অর্থাৎ ক্ষত তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এখন আসেন। রামসিহান। এক্সেলেন্ট, যিনি বলছেন উনি হচ্ছে একদমই মানে দুই লাইনের হিস্ট্রি শুনে হচ্ছে উনি ডায়াগনোসিসটা বলে দিয়েছেন। দেখেন, এরপর আমি বলি, শি হ্যাড প্রিভিয়াসলি বিন ফিট এন্ড ওয়েল, অন এক্সামিনেশন দেয়ার ইজ এ রাইট সাইডেড ফেশিয়াল উইকনেস এফেক্টিং বোথ দ্য আপার এন্ড লোয়ার পার্টস অফ আর ফেস। তার মানে হচ্ছে এটা কি টাইপের ফেশিয়াল লেশন? এটা লোয়ার মোটর নিউরন লেশন। এন্ড ইম্পেয়ার্ড টেস্ট সেন্সেশন ওভার দ্য রাইট অ্যান্টেরিয়র পার্ট অফ হার টাং। ইউ নোটিস এ ভেসিকুলার র্যাশ অন দ্য পিনা, দেয়ার ইজ নো সেন্সরি লস ওভার হার ফেস। যিনি হচ্ছে রামসেহান সিন্ড্রোম বলছে,
উনি খুবই ডিটেলসে পড়াশোনা করছে এবং ভালো পড়াশোনা করছে। আমি সবসময় একটা জিনিস আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিই, আপনাদের সবসময় পরীক্ষার হলে কনফিউশন লাগবে রামসেহান সিনড্রোম আর হচ্ছে বেলস পালসির সাথে। দুইটাতেই ফেসিয়াল ফেসিয়াল নার্ভ হচ্ছে ইনজুরি হয়, দুইটাতে ক্লিনিক্যাল ফিচার গুলো হচ্ছে কাছাকাছি থাকে। বাট আপনারা খেয়াল করেন, আপনাদের পরীক্ষার সুবিধার্থে হচ্ছে আমি এখন ইজিলি ছোট করে বলতেছি, নতুবা আমি এখন আপনাদেরকে ফেসিয়াল নার্ভের কোর্সটা দেখায় পড়াইতাম, বুঝছেন, কিন্তু সেটা এখন খুব বিটগুটে হয়ে যাবে। তো দেখেন, আমি এভাবে মনে রাখতাম, আর ফর রামসেহান সিনড্রোম এন্ড আর ফর র্যাশ। আপনারা এই জিনিসটা খেয়াল রাখেন, বেলস পালসিতে কখনো র্যাশের কথা বলবে না, অর্থাৎ বেসিকুলার রেশার কথা যখনই বলবে। অর্থাৎ রামসিয়ান সিনড্রোমে আসলে লেশনটা কোথায় হয় কেউ বলতে পারবেন? একটা গ্যাংলিয়নে হয়, ওই গ্যাংলিয়নটার নাম কেউ বলতে পারবেন? sympathetic cervical ganglion. না, সিম্পেথেটিক না, সার্ভাইকাল গ্যাংলিয়ন না, সেটা হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন। ঠিক আছে, সেই গ্যাংলিয়নটার নাম হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন। ঠিক আছে, আচ্ছা এত ডিটেলস এখন দরকার নেই। এই ক্ষেত্রে যে পেশেন্ট বললেও হচ্ছে পেশেন্টের ভেসিকুলার রেশ থাকে, এবং এই ভেসিকুলার রেশটা হচ্ছে কানে থাকতে পারে, প্যালেটে থাকতে পারে, ফেরিংসে থাকতে পারে, নেকে থাকতে পারে। আপনারা খেয়াল করে দেখেন, পেশেন্টের কিন্তু সোলোতে ডিফিকাল্টি আছে, সোলোইং করার সময় সে ব্যথা পায়, সোরনেস অন সোলোইং। তার মানে কি, সেটা একটা তার অডাইনোফেজিয়া করতেছে। তার মানে দেয়ার ইজ প্যালেটে অলসো হয়তো এটা ইনভলভমেন্ট হয়েছে, এবং তার সাথে হচ্ছে একটা পেইনের হিস্ট্রি দিয়ে দিবে। তাহলে আর ফর রামসেহান সিনড্রোম, আর ফর র্যাশ, এবং সাথে পেইন। আর বেলস পালসিতে হচ্ছে ইউজুয়ালি কোয়েশ্চেন আপনাদেরকে হচ্ছে কোনো র্যাশের কথা বলা থাকবে না, আপনারা ওটা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে ওটা বেলস পালসির দিকে যাচ্ছে এখানে। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে রামসেহান সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনারা খুবই ভালো রেসপন্স করছেন, আসলে আপনাদের পড়াশোনাটা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করবেন। তারপর প্রশ্নটাতে আমি যাই। এ 30-year-old woman presents with paroxysmal episodes of vertigo, ঠিক আছে, vomiting and impaired hearing on the right side, lasting for 1 to 4 hours। ঠিক আছে, দেখেন paroxysmal episodes of vertigo সাথে vomiting সাথে impaired hearing, অর্থাৎ দেখেন, যদি শুধু ভার্টাইগোর কথা বলতো তাহলে আমরা একটা ডায়াগনোসিস চিন্তা করতাম, কিন্তু এখানে ভার্টাইগোর সাথে পেশেন্টের হচ্ছে ইম্পেয়ার্ড হেয়ারিং আছে। খেয়াল করেন কিন্তু লাইনগুলো, এবং সাথে পেশেন্টের হচ্ছে ভমিটিং আছে, সাথে ইম্পেয়ার্ড হেয়ারিং। এখন দেখেন, শি হ্যাজ এক্সপিরিয়েন্সড 8 such episodes ওভার দ্য 12 months। গত 1 বছর ওনার 8 বার এরকম হয়েছে। নিউরোলজিক্যাল Meniere's এক্সিডেন্ট। disease. ইয়েস, Meniere's এক্সেলেন্ট, disease। ইয়েস ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট, যিনি বলছেন। আচ্ছা, এই প্রশ্নটা যদি কোনো কারণে হচ্ছে যে আমাদের এই ইম্পেয়ার্ড হেয়ারিং না থাকতো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হতো? ওই যে বিপিপিবি। ইয়েস, এক্সেলেন্ট, বিপিপিপি। বিপিপিবি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিপিপিবি, অর্থাৎ বিনাইন পারোক্সিসমাল পজিশনাল ভার্টিগো। কিন্তু এই ক্ষেত্রে ইম্পেয়ার্ড হিয়ারিং দিয়ে হচ্ছে কিন্তু প্রশ্নকর্তা আপনাদেরকে চেক করতে চাচ্ছে যে আপনারা আসলে জিনিসটা জানেন কিনা। অর্থাৎ মেনিয়ার্স ডিজিজ, এটা হচ্ছে একটা এন্ডোলিম্ফেটিক সিস্টেমের একটা ডিজিজ। এখানে হচ্ছে এন্ডোলিম্ফেটিক ফ্লুইডটা বেড়ে যায়, এবং যে কারণে হচ্ছে একটা ফ্লাকচুয়েটিং প্রেসার ক্রিয়েশন হয়। সেটা দিনের একটা সময় প্রেসার দেয়, আর একটা সময় প্রেসার দেয় না। যখনই প্রেসার দেয়, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ হচ্ছে আমাদের কি করে, ব্যালেন্স করে। তাহলে ওটাতে ঝামেলা হইলে হচ্ছে আমাদের ভার্টাইগো ডেভেলপ করে, এবং আমাদের ব্যালেন্সের সাথে হচ্ছে আমাদের বমিটিং সেন্টার খুব কানেক্টেড। এই জন্যই তো আমাদের মোশন সিকনেস হয় বাসে ওঠার সময়, হচ্ছে আমরা যখন চারপাশের স্পেশাল সমস্যাটা হয়, তখন কিন্তু আমাদের বাসে মোশন সিকনেসটা হয়, এবং সাথে হেয়ারিং কম্পোনেন্টও ইনভলভ হয়ে গেছে। তো আপনারা খুব ইজিলি বুঝতেছেন যে দিস ইজ এ কেস অফ মেনিয়ার্স ডিজিজ। ভাই আমার হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ 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 এটা যদি এই হিস্ট্রির সাথে যদি ফিভার থাকতো তাহলে কি ল্যাবরিনথাইটিস বলতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনি খুব সুন্দর কথা বলছেন তো, যে এই হিস্ট্রির সাথে যদি হচ্ছে ল্যাবিরিনথাইটিস এর একটা যদি বলতো, সেখানে হচ্ছে সে কি করে। ল্যাবিরিনথাইটিস মূলত হচ্ছে একটা একিউট ভাইরাল ইলনেস, একটা অর্থাৎ একটা একিউট ভাইরাল ইলনেস এর একটা হিস্ট্রি থাকে। সেক্ষেত্রে যদি ফিভার থাকতো, সেক্ষেত্রে আপনি অবশ্যই ল্যাবিরিনথাইটিস বলতেন। আপনি খুব সুন্দর বলছেন, ঠিক আছে, বাকি অপশন গুলো আপনি খুব সুন্দর বলছেন। ঠিক আছে, কিন্তু আমি এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে থাকার চেষ্টা করলাম। ঠিক আছে, ভালো বলছেন যিনি বলছেন। ঠিক আছে, বাকিটা শুনছে আশা করি, আর সবার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা হচ্ছে এরপরের প্রশ্নে চলে আসি। এরপরের প্রশ্ন বলতেছে, এখানে এরপরের প্রশ্নের প্রথম লাইনের ভিতরেই কিন্তু হচ্ছে দেখবেন আপনারা অনেকে ডায়াগনোসিস করে ফেলবেন। ঠিক আছে, এ 28-year-old ম্যান প্রেজেন্টস উইথ এ ড্রপ ফুট। দেখেন, এখানে হচ্ছে ফুট ড্রপের কথা বলছে। ফলোইং এ স্পোর্টস ইনজুরি, অন এক্সামিনেশন দেয়ার ইজ উইকনেস অফ অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন এন্ড ইভার্সন, এন্ড উইকনেস অফ এক্সটেনশন অফ দ্য গ্রেট টো। অর্থাৎ আপনারা একটা জিনিস ভিজুয়াল করেন, একটা জিনিস ভিজুয়াল করেন তো, সেটা হচ্ছে স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন প্লান্টারটা চেক করতাম, দেখতাম না এক্সটেন্সর হয়ে যায়। আবার আমি আপনি কিন্তু এখন নর্মাল অবস্থায় চাইলেও এক্সটেনশন করতে পারি। তাহলে কোনো কারণে যদি আমরা এই গ্রেড টোটাকে আর এক্সটেনশন না করতে পারি, এটাকেই বলা হচ্ছে মূলত ফুড ড্রপ। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের এই বৃদ্ধাঙ্গুলটা আর হচ্ছে উপরে উঠাতে পারতেছি না। তার মানে কি, আমাদের পাটা হচ্ছে পুরোপুরি ভাবে পড়ে আছে ফ্লোরের মধ্যে। এবং
আমরা তখন আর চাইলেও হচ্ছে এটা উঠাতে পারতেছি না। কারণ কি? কারণ এক্সটেনশনের গ্রুপের যে মাসেল গুলো ছিল, সেই মাসেলটাকে যে নার্ভ সাপ্লাই দিত, সেই নার্ভটা সাম সর্ট অফ ড্যামেজ হয়ে গেছে। সেজন্য হচ্ছে আমার ফুট ড্রপ অবস্থায় আছে। তাহলে ভাই দিস এনি ইজ এ কেস। কমন পেরিনিয়াল নার্ভ এট দ্য হেড এন্ড দ্য ফিবুলা? ইয়েস, এক্সেলেন্ট। যিনি বলছেন হচ্ছে খুবই সুন্দর অ্যান্সার করছেন। অর্থাৎ ফুড ড্রপ বললেই আমাদের চিন্তা করতে হবে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। সাথে কমন পেরোনিয়াল নার্ভের কিছু সেন্সরি সাপ্লাই আছে, দেখেন ডরসাম অফ দ্য ফুট এসে সাপ্লাই দেয়। এবং অ্যাঙ্কেল জার্ক হচ্ছে এখানে কি প্রেজেন্ট, ঠিক আছে, অ্যাঙ্কেল জার্ক প্রেজেন্ট। এবং এক্সামিনেশন ইজ উইথিন নর্মাল লিমিটস, অর্থাৎ বাকি সবকিছু ঠিক আছে। এখন আপনাকে অপশনে বলে দিচ্ছে যে তার ঝামেলাটা কি। তাহলে দেখেন, কমন পেরোনিয়াল নার্ভ হচ্ছে মূলত হচ্ছে আমার গ্রেড টোকে এক্সটেনশনে সাহায্য করতেছে। সে হচ্ছে অ্যাঙ্কেলকে ডর্সিফ্লেকশনে সাহায্য করতেছে। আমি আপনাদেরকে মুভমেন্ট গুলো যদি আরেকটু দেখাতে পারতাম আমার বেশি ভালো লাগতো, কিন্তু আজকে আমি সময় স্বল্পতায় হচ্ছে আমি সব দেখাচ্ছি না। অর্থাৎ আপনারা জাস্ট এতটুকু ফিল করেন যে আমরা হচ্ছে আর গ্রেড টোটাকে এক্সটেন্ড করতে পারতেছি না, বা সোজাভাবে থাকার সময় আমরা যে গ্রেড টোটা উপরে উঠাই সেটা উঠাইতে পারতেছি না। ঠিক আছে? তো ফুট ড্রপ হয়ে আছে। এখন 1 নম্বর অপশনে দেখেন বলছে যে কমন পেরোনিয়াল নার্ভ এট দ্য অ্যাঙ্কেল। আপনারা কিন্তু খুশি হয়ে আবার জাস্ট ভাবতেছেন যে কমন পেরোনিয়াল নার্ভ তো আছেই, অ্যাঙ্কেল দেখাই দিক। আসলে দেখেন, কমন কমন পেরোনিয়াল নার্ভ অ্যাঙ্কেল পর্যন্ত কখনোই পৌঁছায় না। সে এর আগেই হচ্ছে কিছু ব্রাঞ্চ দিয়ে দেয়, সুপারফিশিয়াল ব্রাঞ্চ, ডিপ ব্রাঞ্চ। এটা আপনাদেরকে কনফিউজ করার জন্য দিছে। কিন্তু ফিবুলা, ফিবুলার হেডে হচ্ছে ওখান দিয়ে পাস করে মূলত কমন পেরোনিয়াল নার্ভটা। আপনারা হচ্ছে একটু কোর্সটা দেখবেন, আমি তো আপনাদেরকে গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। আপনারা একটু বেশি বেশি, নিউরোলজি আসলে পুরোটাই ছবি, পুরোটাই ছবি, এবং পুরোটাই হচ্ছে ছবির উপরে এবং ম্যাথমেটিক্স। ঠিক আছে? মুখস্থ করতে যাবেন না, কিছুই মুখস্থ করবেন না। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে মূলত হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ এট দ্য হেড অফ ফিবুলা। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা ভাই হচ্ছে একটা জিনিস, ভাই একটা জিনিস একটু অ্যাড করি, যদি ভুল হয় একটু কারেকশন করেন। ভাই মনে হয় যে লিথোটমি পজিশনে মনে হয় এটা ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি, তাই না? যখন হ্যাঁ হ্যাঁ পেশেন্ট হ্যাঁ হ্যাঁ লং হ্যাঁ হ্যাঁ টাইম। লিথোটমি পজিশন, হ্যাঁ লিথোটমি পজিশনে হচ্ছে এটা ইনজুরি হওয়ার চান্স থাকে পেশেন্টের। এগুলো আসলে যেমন অনেক অনেক সময় আসলে দেখা যায় কি, এই যেমন স্যাটারডে নার্ভ পালসি, এখানেও কিন্তু দেখা যায় রাইট, হচ্ছে পেশেন্ট, অথবা অথবা যারা হচ্ছে যে ক্রাঞ্চ দিয়ে ভর করে হচ্ছে হাঁটে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা রাইট। যায় হচ্ছে তাদের অনেকক্ষণ ধরে হচ্ছে একটা কম্প্রেশন থাকে। সেই কম্প্রেশনের কারণে তাদের রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচার ডেভেলপ করতে পারে একটা ট্রানজিয়েন্টলি। অথবা আমরা অনেক সময় দেখা যায় না, আমাদের নার্ভ হচ্ছে অনেক নাম হয়ে যায়, ঘুম থেকে ওঠার পর দেখি যে হচ্ছে আমাদের পা নড়তেছে না, বা আমরা দেখি হচ্ছে হুম। যে আমাদের হাত একদম স্টিভ হয়ে আছে, আমাদের ঝিমঝিম করতেছে। ইট ক্যান অকার, মানে যদি কন্টিনিউয়াস একটা প্রেসার থাকে, সেই প্রেসারের এগেনস্টে হচ্ছে যখন একটা নার্ভ থাকে, সেই নার্ভে হচ্ছে ট্রানজিয়েন্টলি এরকম ডিসফাংশন দেখা দেয়। এটা রিভার্সিবল অনেক সময়, কিন্তু আবার অনেক সময় রিভার্সিবল না। যদি পার্মানেন্ট ট্রমা হয়, গান শট ইনজুরি হয়, বা কোনো কারণে যদি অপারেশন করার সময় হচ্ছে কোনো নার্ভ রুট কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এটা রিভার্স করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। আপনি যিনি বললেন হচ্ছে উনি খুবই সুন্দরভাবে হচ্ছে বললেন। এটা আবার একটা খুব সুন্দর প্রশ্ন। ঠিক আছে, দেখি এটা হচ্ছে কয়জন অ্যান্সার করতে পারেন, আমি একটু দেখি। দেখেন, প্রশ্নতে হচ্ছে বলা হয়েছে যে 30-year-old ম্যান ইজ ব্রট টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ সিভিয়ার কনফিউশন অ্যান্ড এটেক্সিয়া। তার হচ্ছে খুবই কনফিউশন ডেভেলপ করছে এবং এটেক্সিয়া ডেভেলপ করছে। অন এক্সামিনেশন হি হ্যাজ ডিফিকাল্টি অ্যাবডাক্টিং বোথ আইস অ্যান্ড গেট এটেক্সিয়া। ভাই এটা খেয়াল থায়ামিন করবেন। দিতে হবে, ভাই এটা থায়ামিন ডেফিসিয়েন্সি। থাইমিন। ইয়েস ও ইয়েস, পেশেন্টে এক্সেলেন্ট এক্সেলেন্ট। অ্যালকোহলিক রিয়াল পেশেন্ট থাকার থাইমিন। সম্ভাবনা বেশি। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। অর্থাৎ হচ্ছে আপনারা যারা অ্যান্সারটা দিচ্ছেন খুব সুন্দর ক্লুটা ধরছেন আপনারা। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্টের আসলে কি ডেভেলপ করছে জানেন? এটেক্সিয়া ডেভেলপ করছে, অপথলমোপ্লেজিয়া ডেভেলপ করছে এবং কনফিউশন ডেভেলপ করছে। আচ্ছা, যা- যারা হচ্ছে অ্যান্সার দিচ্ছেন, আপনারা কেউ কেউ একটু বলতে পারবেন এমসিবি যে হচ্ছে 110, এটা কেন হলো? কারণ এটা তো অ্যালকোহলের জন্য, অ্যালকোহলের জন্য মেগালোব্লাস্টিক এনিমি। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট। অর্থাৎ যিনি অ্যান্সার দিয়েছেন, আমি আরেকটু কারেক্ট করে দিই। ম্যাক্রোসাইটোসিস, আমরা যখন হচ্ছে হেমাটোলজিতে আমরা চিন্তা করি হচ্ছে যে মাইক্রোসাইটোসিস, নর্মোসাইটিক ক্রমি, মানে আমরা বলি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া, নর্মোসাইটিক এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া। এই যে আমরা বলি সাইটিক বা নর্মোসাইটিক, এটা হচ্ছে আমার মতো সেলের সাইজ দেখি। আমাদের নর্মাল, আমাদের আরবিসির হচ্ছে মেইন কর্পাসকুলার ভলিউম হচ্ছে 76 to 96। 76 এর কম হলে মাইক্রো, এই রেঞ্জের মধ্যে থাকলে নর্মো, আর 96 বা 100-এর বেশি হলে হচ্ছে ম্যাক্রো। তো এখন আপনারা খেয়াল করে দেখবেন, লিভার ডিজিজেও কিন্তু এরকম ম্যাক্রোসাইটোসিস হয়। অ্যালকোহল নিলে হচ্ছে এরকম ম্যাক্রোসাইটোসিস হয়। অর্থাৎ অ্যালকোহল নিলে ব্লাডে লিপিড বেড়ে যায়, সেই লিপিড গুলো হচ্ছে সেল মেমব্রেনের সাথে গিয়ে ডিপোজিটেড হয়, এবং তখন হচ্ছে আমাদের আরবিসির ভিতরের ইন্টারনাল ভলিউমটা বেড়ে যায়। অর্থাৎ আমরা যখন মেজার করতে চাই, এটাই হচ্ছে অ্যালকোহলিজমের কারণে হয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবেন আসলে এই ক্ষেত্রে ডায়াগনোসিসটা কি ছিল আসলে মূলত? ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি। হার্নিক এনসেফালোপ্যাথি। ইয়েস, এক্সেলেন্ট, ওয়েডনিক্স এনসেফালোপ্যাথি। আচ্ছা, আপনারা যেহেতু অ্যান্সার দিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে আরেকটু ডিপে একটু জিজ্ঞেস করি যে আমরা যদি শিওর। এখানে এমআরআই করি পেশেন্টের, তাহলে আমরা কোন এরিয়াতে হচ্ছে একটা লেশন পাবো বলতে পারবেন? এটা হচ্ছে পেরোনিয়াল রিজিয়ন, পেরোনিয়াল
এটা আচ্ছা আমি মিড একটা ক্লু ব্রেইনের, সরি মিড ব্রেইনের বলতেছি ওই রিজন, ওটার নাম হচ্ছে আচ্ছা আমি একটা ক্লু দেই, জি। ওই রিজনটার সাথে শেষের অংশে বডি আছে, বডি। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা হচ্ছে ম্যামিলারি বডি। পিনিয়াল বডি, পিনিয়াল এটা বডি। হচ্ছে এটা হচ্ছে মেমিলারি বডি, ঠিক আছে, ম্যামিলারি মেমিলারি বডি। ও মেমিলারি বডি, ঠিক আছে ঠিক আছে, অনেক ভালো রাইট। অ্যান্সার দিচ্ছেন আপনারা, যারা অ্যান্সার দিচ্ছেন খুবই ভালো অ্যান্সার দিচ্ছেন আসলে আপনারা। ঠিক আছে, এটা হচ্ছে মেমিলারি বডি। ভাইয়া এটা তাহলে কি এই ক্ষেত্রে বার্ড আমার বিগ হচ্ছে সাইন বলে নাকি? ভাইয়া, ভাইয়া এটা কি আহ, আমরা যে এমআরআই তে বার্ড বিগ সাইন পাবো? এরকম কিছু? আচ্ছা এটা আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে হচ্ছে আমার বলতে হবে, আমি আচ্ছা জানাবো, আচ্ছা, ঠিক আছে, যে আপনারা গ্রুপে একটু ওকে লেখেন। ওকে আমার ঠিক আসলে আছে। আমার এই ফাইন্ডিংসটাতে স্পেশালি কোনো নাম বলে কিনা আমার আসলে ঠিক মনে নেই, ঠিক আছে, আমি দেখে আপনাকে জানাবো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো হচ্ছে ইন্ট্রাভেনাস থায়ামিন। আচ্ছা এরপরের অ্যান্সারটা হচ্ছে, এরপরের প্রশ্নটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, এটা আসলে একই সাথে একটু টাফও। আপনাদেরকে আমি কোনো ছবি ছাড়া আসলে এই জিনিসটা বোঝানো, বাট আমি দেখি ভোকালি আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি সামনে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো আসলে আসলে খুব আফসোস হয়, একটু সময় থাকলে আপনাদের সাথে ট্র্যাক গুলো নিয়ে, ফাংশন গুলো নিয়ে হচ্ছে একটু ডিটেলসে বলার একটা আক্ষেপ আমার মধ্যে কাজ করে। আচ্ছা, তাহলে একজন 42 ইয়ার ওল্ড ফর্মার মোটরসাইক্লিস্ট কামস টু দ্য নিউরোলজি ক্লিনিক ফর রিভিউ সাম 2 months আফটার হেমি ট্রানজেকশন অফ দিস কর্ড। অর্থাৎ আপনারা খেয়াল করেন, হেমি মানে হচ্ছে অর্ধেক। তাহলে আমরা স্পাইনাল কর্ডটাকে যদি আমরা হচ্ছে ভাগ করি, ডান পাশের একটা অংশ, বাম পাশের একটা অংশ, ঠিক আছে, এবং এখানে স্পাইনাল কর্ডে কিন্তু বিভিন্ন রকম কলাম থাকে, ঠিক আছে, যেমন পিছনের কলাম দিয়ে যায় যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে ডর্সাল কলাম, সামনে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, দুই পাশে থাকে হচ্ছে ল্যাটারাল কলাম। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা শেষ করি। তো তার হেমি সেকশন হয়েছে হচ্ছে এট দ্য লেভেল অফ T10। তার মানে হচ্ছে আমাদের থোরাসিক 10 লেভেলে যেই হচ্ছে স্পাইনাল কর্ডটা আছে, সেই স্পাইনাল কর্ডটাকে যদি আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, ডান এবং বাম, অর্থাৎ আপনারা কনফিউজড হয়ে না, স্পাইনাল কর্ড তো আসলে একটাই, কিন্তু তারপরেও আমরা আমাদের আলোচনার সুবিধার্থে যেহেতু ফাইবার গুলো সিমেট্রিক্যাল ওয়েতে, রাইট সাইডে একটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক যায়, লেফট সাইডে একটা যায়, রাইট সাইডে একটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে উঠতেছে উপরে, লেফট সাইডে একটা উঠতেছে, এরকম ভাবে হচ্ছে আমরা ভাগ করছি। তাহলে রাইট এন্ড লেফট ভাবে আমরা আলোচনার সুবিধার্থে ভাগ করলাম। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের অর্ধেকটা স্পাইনাল কর্ড হচ্ছে একদম বাদ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সেটা হতে পারে সাম সর্ট অফ ট্রমার জন্য বা আদার্স কোনো প্যাথোলজির জন্য, মোটরসাইকেল একটা ইনজুরি হয়তো বা হয়েছে। ভাই এটা এখন কি আপনাদের কন্ট্রাল্যাটারাল পিন প্রিক টেম্পারেচার বিলো দ্য T10? টেম্পারেচার, ইয়েস এক্সেলেন্ট, যিনি হচ্ছে অ্যান্সারটা দিছেন উনি হচ্ছে খুব সুন্দর অ্যান্সার দিছেন। অর্থাৎ আমি আপনাদেরকে একটা জিনিস ব্রাউন হিসাব সেভার করে, সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেন, এটার নাম হচ্ছে, ইয়েস এক্সেলেন্ট, যিনি ব্রাউন বলছেন তার সিকোয়ার নাম হচ্ছে সিনড্রোম। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। অর্থাৎ অর্ধেকটা স্পাইনাল কর্ড যদি হচ্ছে ডিসফাংশন হয়ে যায়। এখন যিনি অ্যান্সার করছেন উনি কি বলতে পারবেন যে আসলে কন্ট্রোল্যাটারাল সাইডে কেন পেইন আর টেম্পারেচার লসটা রাইট অ্যান্সার হবে? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে কি পেইন এবং ই ফাইবার গুলো, পেইন ফাইবার হ্যাঁ আর কনকর্ডেন্ট। হচ্ছে এই টেম্পারেচার ফাইবারটা হয় কি একটা লেভেল অথবা দুই তিনটা লেভেলের উপরে, যে একই লেভেল যেমন T10 এটা করবে কি T10 দুইটা লাইক ক্রস লেভেল বা করে। তিনটা লেভেল উপরে যায় এটা ক্রস করবে স্পাইনাল। এক্সেলেন্ট। ক্রস কিন্তু সে এট দ্য লেভেল অফ যেখান থেকে উঠতেছে, উঠার পরপরই ওখানেই কিন্তু সে করবে। অপোজিট সাইডে ক্রস করবে। বুঝতে পারতেছেন থিওরিটা? জি 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 ভাইয়া। হ্যাঁ। আর আমি যদি এখন দেখেন, আর যদি হচ্ছে আমরা এখানে আবার উপরে লিখে দিচ্ছে কন্ট্রোল্যাটারাল ইনক্রিজ টোন, কন্ট্রোল্যাটারালি কিন্তু কোনো ইনক্রিজ টোন হবে না। অর্থাৎ আমি আপনাদেরকে আগে ট্র্যাক গুলা বলি, আমাদের ট্র্যাক গুলা যাচ্ছে কি কি কি। ডর্সাল কলাম কিন্তু যাচ্ছে, সে ডর্সাল কলাম ক্রসিং করতেছে কোন লেভেলে বলতে পারবেন? ডর্সাল কলাম বা হচ্ছে ডর্সাল কর্টিকোস্পাইনাল কলাম, ট্র্যাক সবাই কিন্তু অনেক উপরে গিয়ে ক্রসিং করতেছে, মেডুলা মেডুলা লেভেলে গিয়ে। অবলাঙ্কাটা, মিডল। ইয়েস মেডুলা এক্সেলেন্ট। অবলাঙ্কাটা তাই না ভাই? হ্যাঁ, তার মানে অনেক উপরে গিয়ে রাইট ডান পাশেরটা বাম পাশে চলে যাচ্ছে উপরে ক্রস করে, কিন্তু লেশান তো ওইখানে না, লেশান হচ্ছে অনেক নিচে। তার মানে যেই পাশে লেশান তার কিন্তু ওই পাশেরই মোটর লস হবে। আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? সেন্সরি লস, রাইট। মোটর লস, আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু ঝামেলাটা পাকাইছে হচ্ছে পিনপ্রিক আর টেম্পারেচার। এরা কে কোন ফাইবার ক্যারি করতেছে বলতে পারবেন? পিনপ্রিক আর টেম্পারেচার, ওই ইয়াটার নাম কি, ট্র্যাকটার নাম কি, যে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পেনোথ্যালামিক ট্র্যাক্টের হচ্ছে দুইটা আছে, এটা কি কোনটার মধ্যে পড়ছে বলেন তো? অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র। অর্থাৎ ল্যাটারাল। অর্থাৎ অর্থাৎ একই সাথে এটাকে বলে হচ্ছে আমরা এন্টেরো ল্যাটারাল সিস্টেম। ঠিক আছে, মূলত রাইট, হচ্ছে একই সাথে আমরা এটাকে বলি এন্টেরো ল্যাটারাল সিস্টেম, বা আবার কিছু কিছু বইয়ে যেমন হ্যারিসন বা হচ্ছে স্নেলের নিউরো অ্যানাটমি বইয়ে ওরা বলতে চায় হচ্ছে ল্যাটারালটাই বেশি। তাহলে আপনারা খেয়াল করে রাখেন, আমি এভাবে মনে রাখতাম যে নামের মধ্যে ল্যাটারাল আছে, সে হচ্ছে সোজাসুজি উঠবে না, সে যেই লেভেলে ঢুকবে, ঢুকে হচ্ছে সে ল্যাটারালি চলে যাবে, অর্থাৎ অপোজিট সাইডে চলে যাবে। তো এখন হেমি সেকশন হওয়ার কারণে ওই পাশে গিয়ে হচ্ছে আসলে তার অপোজিট সাইডের নার্ভ গুলা হচ্ছে গিয়ে ড্যামেজড হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন তো জিনিসটা? জি। খুব ভাই সুন্দর আরেকটা আনসার জিনিস দিয়েছি। এই সাথে সাথে ভাই একটু যদি এটা আলাপ করতেন এর সাথে, যে কন্ট্রাল্যাটারে ইপসিল্যাটারালে কি কি হবে, তাহলে এটা ব্রাউন সিকোয়ারটা রিভাইস হয়ে যেত।
আচ্ছা, ব্রাউন সিকোয়েডের আপনি যেমন হচ্ছে কন্ট্রোল্যাটারাল সাইডটা যখন আপনি বুঝে ফেললেন, তার মানে ইপসিল্যাটারাল সাইডে হচ্ছে কি হবে, ওই পাশের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা ড্যামেজ হয়ে যাবে এবং মোটর আপার মোটর এবং লোয়ার নিউরন হবে, ইপসি একটা সেগমেন্টে হবে দেখেন লোয়ার এখানে মোটর নিউরন, ইপসিল্যাটারাল এখানে আর প্যারালাইসিস হবে। সেগমেন্টের বিলো হ্যাঁ, হবে হচ্ছে আপার মোটর টাইপ অফ ইয়েস, এক্সেলেন্ট। এখানে যদি প্যারালাইসিস, দেখেন স্পাস্টিক প্যারালাইসিস। বি নাম্বার অপশনটা দেখেন, বি নাম্বার অপশনটা দেখেন, মানে যেটা ভুল, এটা কিন্তু এই প্রশ্নের সাথে রাইট আনসার না। দেখেন লেখছে কন্ট্রোল্যাটারাল ইনক্রিজ টোন। যদি কোন কারণে বলতো যে ইপসিল্যাটারাল ইনক্রিজ টোন, এটা কিন্তু রাইট আনসার হইতো। আপনারা কি বুঝতে পারতেছেন? জি। কিন্তু কন্ট্রোল্যাটারাল রাইট। বলাতে হচ্ছে এটা রং অ্যান্সার হয়ে গেছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে এই ট্র্যাক গুলো একটা ছবির আকারে হচ্ছে আমি চেষ্টা করব। আমাদের মেডিসিন মেনিয়া এটা গ্রুপের ছবিতে পক্ষ দিলে থেকে হচ্ছে একদম একটা একটা ভিজুয়াল ইমপ্রেশন হইতো। খুবই আমি সুন্দর করে হচ্ছে দিব। কিন্তু আসলে আপনাদের তো পরীক্ষা সামনের মাসে, আমি যদি এখন এই ছবি নিয়ে হচ্ছে খুব ডিটেলসে কথা বলতে যাই, দেখা যাবে হচ্ছে বাকিরা বোর্ড হয়ে যাবে। আমি সুপারফিশিয়ালি আপনাদেরকে পরীক্ষায় সুবিধা করার জন্য যা যা দরকার আমি বলতেছি। এরপরে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে যে আপনারা অনেকেই রাইট আনসার দিয়ে দিবেন হয়তো জাস্ট হিস্ট্রিটা শুনেই, আর হচ্ছে ভিতরের কথা হয়তো পড়াও লাগবে না আপনাদের। আর তারপরে হচ্ছে আমি বলে যাচ্ছি। ঠিক আছে, হিস্ট্রিটা আমি বলি যে একজন 19 ইয়ার ওল্ড কলেজ স্টুডেন্ট ইজ নোটেড বাই হার ফ্ল্যাটমেট টু সিম কনফিউজড. She has been complaining of a diffuse headache and general malaise for the past 24 hours. On examination, আচ্ছা আমি এতক্ষণ হি পড়ছি, এটা আসলে she হবে। On examination, she has a temperature of 38 degrees Celsius. She is restless and mildly dysphagic. The remainder of the general, মেনিঙ্গোকক্কেমিয়া, রাইট? হ্যাঁ হ্যাঁ, কি 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 মেনিঙ্গোকক্কেমিয়া। আচ্ছা, আমরা আমরা ঠিক আছে, মেনিঙ্গোকোকেমি হয়তো একটা ডিফারেন্সিয়াল আসবে, আমরা হচ্ছে পড়তেছি সামনে। হ্যাঁ, আমরা প্রশ্নটা আগে পড়ি ভালো মতো। ঠিক আছে, the remainder of the general and neurological examination is normal. সিটি ব্রেন, দেখেন সিটি স্ক্যান অফ দ্য ব্রেন শোজ হাইপোডেন্সিটি ইন বোথ টেম্পোরাল লোবস। অর্থাৎ খেয়াল করেন, পেশেন্টের হচ্ছে একটা ভাইরাল ফ্লু টাইপ হচ্ছে একটা সিনারিও দিয়ে দিছে। হার্পিস সাথে সিমপ্লেক্স ভাইরাস, রাইট? Yes, হার্পিস সিমপ্লেক্স। excellent, excellent. হ্যাঁ, আমি এই জন্য বলছি যে আপনার প্রশ্নটা আগে খেয়াল করেন, হয়তো অনেকে অ্যান্সারটা করে ফেলবেন। এবং রাইট। সিএসএফ এক্সামিনেশন শোজ এ হোয়াইট সেল কাউন্ট দেখালো লিম্ফোসাইট, যে কোনো ভাইরাল ইনফেকশনে কিছু লিম্ফোসাইট পাওয়া যায়, স্লাইডলি প্রোটিন আসতে পারে, এগুলো নন সিগনিফিকেন্ট। এই স্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা জানেন? সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে টেম্পোরাল অফ হাইপোটেনসিটি। ইয়েস, এক্সেলেন্ট, টেম্পোরাল লোব হাইপো ইন্টেন্সিটি। ঠিক আছে, সিটি স্ক্যানে। অর্থাৎ আমি যখন আপনাদের সাথে সামনে ভিজুয়াল ক্লাসগুলো নিব, আমি ডিটেলস আপনাদের সাথে সিটি স্ক্যানের ভিউ, কোথায় কোন রিজন, কোনটা কেন, কি এক্সপ্লেনেশন করে আপনাদের সাথে বলার চেষ্টা করব। কিন্তু এখন পরীক্ষা যেহেতু, আমি খুব বেশি ডিটেলসটা যাচ্ছি না আপনাদের সাথে। আচ্ছা, তাহলে টেম্পোরাল লোবে জায়ান্সেল। যখনই বলবে, তখন আমরা চিন্তা করবো হচ্ছে যে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস, যেটা মূলত হয় এটা হচ্ছে কি হার্পিস। জায়ান্সেল আর্টারাইটিস? না না, জায়ান্ট সেল আর্টারাইটিস এর সাথে এটা যাচ্ছেন না, এটা হচ্ছে আচ্ছা। জায়ান্ট সেল আর্টারাইটিস না। যেহেতু এখানে বোথ টেম্পোরাল লোবে চেঞ্জ বলছে এবং একটা ফিভার লাইক হিস্ট্রি দিছে, সেজন্য এটা হার্পিস যাচ্ছে না। সিমপ্লেক্স আপনি যেটা লিঙ্ক বললেন, এনকেফালাইটিস হ্যাঁ, এটা। আপনি আচ্ছা। যেটা বললেন সেটা হচ্ছে যে জিসিএ হচ্ছে একটা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। সেক্ষেত্রে ভাস্কুলাইটিস লাইনে হচ্ছে আদার্স ফিচার থাকবে, তার হচ্ছে আদার্স আরো কোনো সিমটম থাকবে হচ্ছে ভাস্কুলাইটিস রিলেটেড। এই প্রশ্নটা আসলে ভাস্কুলাইটিস রিলেটেড না। দেখেন পেশেন্ট আপনাদের সিনারিওতে বলে দিছে পেশেন্টের সিএসএফ এক্সামিনেশন ফাইন্ডিং, অর্থাৎ ওরা আপনাকে চাচ্ছে যে আপনি নিউরোলজি ওরিয়েন্টেড চিন্তা করেন। যদিও আমি তো এখন আসলে আপনাদেরকে আলাদা আলাদা ভাবে সিস্টেম ওয়াইজ ক্লাস নিচ্ছি, বাট মূল পরীক্ষার হলে তো আসলে সব সিস্টেম একসাথে। আপনারা খেয়াল করতে চাইবেন আসলে পরীক্ষক আপনাকে কোন দিকে নিতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ডিসিজটা মনে অ্যান্সারটা হয় হবে ভাই একটু হচ্ছে ওল্ডার এজে হয়, তাই না ভাই? একটু ওল্ডার এজে হয় মনে হয়, 50-60 হ্যাঁ আফটার সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ইউনিলেটার পেশেন্ট হচ্ছে হেডেক নিয়ে আসবে, ইউনিলেটার হ্যাঁ হেডেক সব নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিসি হচ্ছে একটু ওল্ডার এজে হয়, তাদের হচ্ছে 50 বছর বা 60 বছরের বেশি বড় যারা থাকে। ওল্ড এজে নিউ অনসেট হেডেকের ক্ষেত্রে হচ্ছে আমরা খুব খারাপ দুইটা জিনিস চিন্তা করবো, একটা হচ্ছে জিসিএ, আর একটা হচ্ছে যে তার কোনো একটা স্ট্রোক। ইন্টারসেরেব্রাল টিউমার আছে কিনা। তার কোনো টিউমার আছে কিনা, সেই টিউমারটা কমপ্রেস করতেছে কিনা, সেখান থেকে হেডেক হচ্ছে কিনা, কিছু রেড ফ্লেগ সাইন আছে হেডেকের। ঠিক আছে, ওগুলো আমরা যখন আমরা হেডেক নিয়ে আরো ডিটেলসে ডিসকাশন করবো আমি বলবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেশেন্টকে দিতে হবে হচ্ছে এসাইক্লোভির দিতে হবে, যেহেতু হচ্ছে এটা একটা ভাইরাল ইনফেকশন এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হচ্ছে হয়। আচ্ছা, তারপরের প্রশ্নটাতে আমরা যাই। এই প্রশ্নটা আমার মনে হয় যে আপনারা শুনে হয়তো অনেকে অ্যান্সার করে ফেলতে পারবেন। প্রশ্নটা হচ্ছে এ 70-year-old ফিমেল ইজ রেফার্ড বাই হার জিপি উইথ ইন্টারমিডিয়েট কনফিউশন ওভার দ্য লাস্ট 2 উইকস। দেখেন, ইন্টারমিডিয়েট কনফিউশন অর্থাৎ ডিসওরিয়েন্টেড। শি হ্যাজ এ হিস্ট্রি অফ হাইপারটেনশন ফর হুইচ শি টেক্স ব্যান্ড্রোফ্লুমেথায়াজাইড। 4 উইকস এগো শি সাফার্ড এ ফল। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই স্টেমে এই জিনিসটা, যে 4 সপ্তাহ আগে তার একটা ফলের হিস্ট্রি আছে, and was complicated by Colles fracture and a minor head injury.
খেয়াল করেন, she was treated in the emergency department at the time and a skull x-ray was normal. On this occasion, examination is normal, including mini mental state assessment. The night following admission, she is noted to be slightly confused. রুটিন সব ইনভেস্টিগেশন হচ্ছে নর্মাল। তাহলে আপনারা চিন্তা করেন, একটা পেশেন্ট, তার হচ্ছে 4 সপ্তাহ আগে ফলের হিস্ট্রি ছিল, ফল করে হচ্ছে সে মাথায়ও ব্যথা পাইছে, তারা সেটাকে মাইনর ট্রমা হিসেবে ও চালাই দিছে। তখন ইউটিআই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? ইন্টারকারেন্ট ইউটিআই। কিন্তু ফলের হিস্ট্রির সাথে আসলে ইউটিআইটা হচ্ছে ফিট করা পসিবল হবে না, বুঝছেন? এবং পেশেন্টকে আসলে কনফিউজ বলতে চাচ্ছে, ওরকম ভাবে সিগনিফিকেন্ট ভাবে কিন্তু পেশেন্টের কোনো জ্বর বা সিগনিফিকেন্ট কারে কোনো বার্নিং মিকচুরেশনের হিস্ট্রি কিন্তু এখানে মূলত দেওয়া হয়নি। পেশেন্টের খেয়াল এটা করেন। সাবডুরাল হেমাটোমা স্যার। সাবডুরাল হেমাটোমা। ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। যারা হচ্ছে অ্যান্সারটা করছেন খুবই ভালো অ্যান্সার করছেন। অর্থাৎ যখনই আপনার প্রশ্নে একটা ফ্লাকচুয়েটিং কনফিউশন সাথে হচ্ছে রিসেন্ট একটা ফলের হিস্ট্রি থাকবে এবং বলে দেওয়া আছে পেশেন্টের মাইনর হেড ইনজুরি হয়েছে, ওই হেড ইনজুরিটা হয়তো সামহাও ওরা হচ্ছে ইগনোর করে গেছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস হবে হচ্ছে সাবডুরাল হেমাটোমা ডিউ টু হিস্ট্রি। ফলের হিস্ট্রি আছে, ফ্লাকচুয়েটিং হচ্ছে জিসিএস বা ফ্লাকচুয়েটিং, মানে তার হচ্ছে ফ্লাকচুয়েটিং ওরিয়েন্টেশন বা ফ্লাকচুয়েটিং কনফিউশন, কয়েকদিন সে ভালো থাকে তারপর হচ্ছে সে কনফিউজড হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ফলের হিস্ট্রির সাথে আমাদের হচ্ছে সবচেয়ে বেস্ট ফিট করবে হচ্ছে যে সাবডুরাল হেমাটোমা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রশ্ন স্কিপ করে গেলাম, তারপরে প্রশ্নটাতে আমরা যাচ্ছি। তারপরে প্রশ্নটা হচ্ছে আমাদের, আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি আপনারা হচ্ছে কারা কতটুকু হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে ধরতে পারেন। আমি একটু দেখি, প্রশ্নটা একটু ডিপের প্রশ্ন। A 73-year-old man is brought to the clinic by his wife. She is very worried as he has severe nausea, vomiting and vertigo. খেয়াল করেন কিন্তু, nausea, vomiting and হচ্ছে vertigo. এইট And নার্ভ it, আচ্ছা আমি শেষ করি, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমরা শেষ করার পরে সব অ্যানালাইসিস করবো এখানে কোন ক্রেনিয়াল নার্ভ পালস হয়েছে, কেন হয়েছে। আমরা আগে একটু শেষ করি প্রশ্নটা পরে। And barely able to get out of the bed to make it to the toilet. He is falling continuously to his left and she finds it very difficult to hold him up. She has a history of hypertension for which he takes Ramipril and amlodipine and type 2 diabetes mellitus, যার জন্য হচ্ছে metformin নেয় and glyclazide নেয়। On examination বিপি একটু বেশি, পালস হচ্ছে নর্মাল এবং রেগুলার। On examination he has loss of pain and numbness on the left hand side of his face. খেয়াল করেন তো আপনারা, লস অফ পেইন এন্ড নামনেস অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ হিজ ফেস। আবার খেয়াল করে দেখেন নিচের লাইনে লিখছে কি, লস অফ পেইন এন্ড টেম্পারেচার অন দ্য রাইট সাইড অফ দ্য বডি। অর্থাৎ পুরা বডিতে, হচ্ছে ডাইন পাশে হচ্ছে তার পেইন টেম্পারেচার সেন্সেশন লস, কিন্তু ফেসে হচ্ছে তার বাম পাশের ফেসের হচ্ছে সেন্সরি লস হয়েছে। দেয়ার ইজ অলসো নিস্টেগমাস এন্ড লেফট সাইডেড হর্নার সিনড্রোম। পেশেন্ট একটা নিস্টেগমাসের আচ্ছা, হিস্ট্রি দিতে এবং আইকা পেশেন্টের হচ্ছে লেফট সাইডেড হর্নার আইকা, এক্সেলেন্ট, আইকা এক্সেলেন্ট। ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি লেফট সাইডে। ইয়েস ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। যিনি অ্যান্সারটা দিছে উনি হচ্ছে খুবই ভালো পড়াশোনা করে অ্যান্সার দিয়েছেন। অর্থাৎ এই প্রশ্নটা আজকে দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য ছিল, যখনই আমাদের নিউরোলজির স্টেমে হচ্ছে একটা ক্রস প্যারালাইসিস বলবে। ক্রস প্যারালাইসিস মানে কি? মানে আপনাকে বলবে হচ্ছে রাইট সাইডেড একটা যে কোনো ক্রেনিয়াল নার্ভ পালসির একটা দিয়ে দিবে, সেটা হইতে পারে রাইট থার্ড, সেটা হইতে পারে হচ্ছে রাইট ফোর্থ, সেটা হইতে পারে হচ্ছে রাইট সিক্স, আরো অনেকগুলো ক্রেনিয়াল নার্ভ পালসি দিতে পারে। কিন্তু বডিতে ডেভেলপ করবে হচ্ছে লেফট সাইডেড উইকনেস, বা বডিতে একটা দিয়ে দিলে হচ্ছে লেফট সাইডেড হেমিপ্লেজিয়া। আপনি অবশ্যই 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 তখন খেয়াল করবেন যে দেয়ার ইজ প্রবলেম ইন দা ব্রেইন স্টেম। অর্থাৎ ব্রেইন স্টেমে যখনই লেশন হবে তখনই হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ক্রস প্যারালাইসিস, ক্রসড। অর্থাৎ উপরে হচ্ছে এক পাশে, নিচে হচ্ছে একদম টোটালি অন্য পাশে। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আচ্ছা এখানে কি, আচ্ছা কেউ কি বলতে পারবেন যে এখানে আসলে হর্নার সিনড্রোম কি কেন ডেভেলপ করছে এই পেশেন্টের আসলে ডায়াগনোসিসটা কি, তার এটা এই সিনড্রোমটার নাম কি বলেন তো? ওই যে ল্যাটারাল পন্টাইন সিনড্রোম মনে হয় কিনা, ল্যাটারাল ওয়েলেনবার্গ মেডুলারি সিনড্রোম। সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, মেডুলারি। ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ ওয়েলেনবার্গ এখানে, সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সেলেন্ট, যিনি বলছেন হচ্ছে ওয়ালেনবার্গ সিনড্রোম, অর্থাৎ ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন হচ্ছে অ্যানাটমিটা পড়বেন, আমি আসলে একটু অ্যানাটমিটা যদি আপনাদেরকে আমি পড়াইতে পারতাম খুব ভালো লাগতো। আপনারা আরেকটা সিনড্রোমের নাম শুনবেন, মিডিয়াল মেডুলারি সিনড্রোম। এখানে কিন্তু পেশেন্টের দেখেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে পেশেন্টের শুধুমাত্র পেইন টেম্পারেচার সেন্সেশন লস হয়েছে, ওখানে কিন্তু বলে নাই যে তার হচ্ছে হেমিপ্লেজিয়া হয়েছে বা মোটর উইকনেস এর কথা কিন্তু বলে নাই। কেন মোটর উইকনেস এর কথা বলে নাই?
কারণ আমরা বলতেছি এই সিনড্রোমটা ইনভলভ করে হচ্ছে ল্যাটারাল মেডুলাতে। আমাদের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট সে হচ্ছে কখনো ল্যাটারাল মেডুলা দিয়ে পাস করে না, সে পাস করে হচ্ছে মিডিয়াল মেডুলা দিয়ে। যেই কারণে পেশেন্টের যদি মিডিয়াল মেডুলারি সিনড্রোম ডেভেলপ করতো তাহলে কিন্তু পেশেন্টের হেমিপ্লেজিয়া ডেভেলপ করতো। এখানে কিন্তু পেশেন্টের হেমিপ্লেজিয়া ডেভেলপ করেনি, ডেভেলপ করছে পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস করছে। আপনাদেরকে আমি বলছিলাম এই কন্ডিশনটার নাম হচ্ছে ল্যাটারাল মেডুলা। এবং আপনারা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কথা চিন্তা করেন, সেখানে একটা ট্র্যাক্টের নাম ছিল হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তার নামটা কেন ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট? কারণ সে আমাদের স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেমের ল্যাটারাল পার্ট দিয়ে হচ্ছে সে পাস করতেছে। তো যেহেতু আমি সিনড্রোমটার নামই বলতেছি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ট্র্যাক্টের নাম হচ্ছে ল্যাটারাল স্পেনোথ্যালামিক ট্র্যাক্ট, তার মানে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে আমার ল্যাটারাল স্পেনোথ্যালামিক ট্র্যাক্ট ইনভলভ হবে। যে কারণে হচ্ছে আমাদের বডিতে কি ডেভেলপ করলো, পেইন টেম্পারেচার সেন্সেশন হচ্ছে লস করলো। এবং অপোজিট সাইডের আপনারা একটু আগে বলছেন আমাকে যে তারা হচ্ছে একদম লেভেলে উঠে ক্রস করে চলে আসে, তাহলে অপোজিট সাইডের হচ্ছে ডেভেলপ করলো। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, হর্নার ভাইয়া সিনড্রোম। হ্যাঁ বলেন, বলেন তো হর্নার এই সিনড্রোম কেন ডেভেলপ করলো? ভাই এটা হচ্ছে ডিসেন্ডিং সিম্পেথেটিক ফাইবার হচ্ছে করে ইনভলভ করে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবার, আপনারা যখন হচ্ছে ল্যাটারাল মেডুলার যে স্ট্রাকচার গুলো দেখবেন সেখানে দেখবেন একটা ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবারটা হচ্ছে নিচে নামে। এবং হর্নার সিনড্রোমে কি কি থাকে? মূলত তিনটা কম্পোনেন্ট থাকে, চারটা থাকে আসলে, আমি আপনাদের একটু বলে টসিস দিই। মায়োসিস এন্ড সেখানে হচ্ছে হাইড্রোসিস। টোসিস থাকে, সেখানে হচ্ছে টোসিস থাকে। টোসিসটা কেন হবে বলতে পারবেন? টোসিসটা হয় হচ্ছে মুলার মাসেলের ডিসফাংশনের জন্য। তারপর হচ্ছে মায়োসিস কেন হয়, কেউ বলতে পারবেন মায়োসিস কেন হয়? দেখেন আমরা বলতেছি হচ্ছে এটা অকুলোমোটর হচ্ছে না? sympathetic। হ্যাঁ আমি বলি, এটা হচ্ছে সিম্পেথেটিক চেইন ক্রস কাট ডাউন হয়ে যায়। তাহলে সিম্পেথেটিক সিস্টেম হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে মাইড্রিয়াসিস করে, সে কাট ডাউন হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে আনঅপোজড প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটির কারণে, যিনি বললো অকুলোমোটর নার্ভ, খুব ভালো অ্যান্সার দিয়েছে, ওখান থেকে হচ্ছে প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা আসে, সেজন্য মায়োসিস হয়। এবং মায়োসিস হওয়ার কারণে মনে হয় যে চোখটা একটু ভিতরে ঢুকে গেছে, পেশেন্টের হচ্ছে অ্যানোপথ্যালমাস হয়। তার সাথে এই যে সিম্পেথেটিক সাপ্লাই, আমরা কিন্তু বলি সোয়েট গ্ল্যান্ড কিন্তু হচ্ছে সিম্পেথেটিক সাপ্লাই পায়। যে কারণে কিন্তু আমরা যখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়ে আমাদের তখন কিন্তু সোয়েটিংও বাড়ে। এটা একটা এক্সেপশন। নর্মালি আমাদের বডিতে সব গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়ে হচ্ছে প্যারাসিম্পেথেটিক যখন অ্যাক্টিভিটি হয় তখন। একটা এক্সেপশন যখন হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড সিম্পেথেটিক অ্যাক্টিভিটির সময় অ্যাক্টিভ হয়। তাহলে এখন কোন কারণে যদি সিম্পেথেটিক চেন কাটা পড়ে যায়, ফেসের সোয়েট গ্ল্যান্ড যদি আর সাপ্লাই না পায়, সেক্ষেত্রে ফেসটা কিন্তু ড্রাই থাকবে। পরীক্ষার হলে আপনাদেরকে লিখে দিবে ল্যাক অফ সোয়েটিং ইন হাফ অফ দ্য ফেস, যেটাকে আমরা বলি হচ্ছে মেডিকেলের ভাষায় অ্যানহাইড্রোসিস। অর্থাৎ হাইড্রোসিস মানে হচ্ছে কি পানি, পানিটাকে আপনারা চিন্তা করেন হচ্ছে সোয়েটিং এর সাথে। আর ল্যাটিন ভাষায় এন এ মানে হচ্ছে নাই বা অ্যাবসেন্ট, তাহলে অ্যানহাইড্রোসিস মানে হচ্ছে তার সোয়েটিং নেই। তাহলে এখানে ডিসেন্ডিং সিম্পেথেটিক চেইন ইনভলভ হওয়ার কারণে হচ্ছে পেশেন্টের হর্নার সিনড্রোম ডেভেলপ করে গেল। আচ্ছা, এখান থেকে ভাইয়া হচ্ছে আমি, হ্যাঁ বলেন। ওই ভাইয়া ওই যে ওটা পাইকা সিনড্রোম না, যেটা তো হচ্ছে ওই যে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস ইনভলভ হয় 9, 10, 11, 11 নার্ভ। হ্যাঁ তো এটা হ্যাঁ হ্যাঁ এটা তো excellent। হ্যাঁ হ্যাঁ 9, বলেন। 10, 11 হ্যাঁ মানে বলতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলাম যে হচ্ছে এটা ল্যাটারাল পন্ডেন সিনড্রোম হবে না? না, এটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, এটা হচ্ছে মেডুলাতে থাকে। ঠিক আছে, আপনার থিঙ্কিংটা, হ্যাঁ আপনার থিঙ্কিংটা ঠিক আছে, আপনার থিঙ্কিংটা ঠিক আছে। সেটা হচ্ছে আমরা কন্ডিশনটাকে বলি ল্যাটারাল মেডুলা। পন্সে থাকে না পুরোপুরি ভাবে, কারণ হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে যে এখানে তো আসলে পন্টু পন্টু ভাইয়া মেডুলারি দুইটা জাংশন সিনড্রোম থেকে। আছে না, পাইকা সিনড্রোম, আইকা সিনড্রোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমরা যে পাইকা সিনড্রোম বলতে আমরা কিন্তু হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমকে হচ্ছে আমরা ইন্ডিকেট করি। আর আইকা সিনড্রোম বললে আমরা হচ্ছে মূলত পন্সে, যেমন হচ্ছে মিলার গুবলার সিনড্রোম। যখন আপনি আপনি যখন হচ্ছে পন্টাইন লেশনের কথা পড়তে যাবেন, আপনি তখন দেখবেন ওখানে একটা টার্ম আছে যেটার নাম আমরা বলতেছি হচ্ছে মিলার গাবলার সিনড্রোম, যেখানে হচ্ছে পেশেন্টের সিক্স নার্ভ পালসি হয়, যেখানে পেশেন্টের হচ্ছে সেভেন্থ কেলিয়ান নার্ভ পালসি হয়। অর্থাৎ আমি আপনাদের আসলে ডায়াগ্রামটা দেখাতে পারলে একটু ভালো হইতো। আমি শর্ট একটা লাইন আপনাদেরকে বলে দিই। ব্রেন স্টেমটাকে আমরা ভাগ করছি হচ্ছে মিড ব্রেন, পন্স এবং মেডুলাতে। মিড ব্রেনের সাপ্লাই হচ্ছে P1 ব্রাঞ্চ অফ পিসিএ বা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ঠিক আছে, পন্সের সাপ্লাই দিচ্ছে কে জানেন? পন্সের সাপ্লাই দিচ্ছে কিন্তু মূলত হচ্ছে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি। ইয়েস, এক্সেলেন্ট। এবং আমরা আমরা কিন্তু পন্সের অ্যানাটমি পড়ার সময় আমরা বলছিলাম যে গ্রুপ ফর বেজিলার আর্টারি রানস এন্টেরিয়রলি, মনে করে দেখেন ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে। তাহলে পন্সের সাপ্লাই দেয় হচ্ছে বেজিলার আর্টারি, আর মেডুলাতে সাপ্লাই দেয় মূলত হচ্ছে ভার্টিবাল আর্টারি। এবং ভার্টিবাল আর্টারি মূলত সাপ্লাই দেয় হচ্ছে মেডুলার মিডিয়াল পার্টকে। আর ল্যাটারাল পার্টকে মূলত সাপ্লাই দেয় হচ্ছে এতক্ষণ আমরা যেটা নিয়ে বলতেছি পাইকা, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। তাহলে পাইকা সিন্ড্রোমে মূলত হচ্ছে এখানে পেশেন্টের ল্যাটারাল মেডুলার যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে তারা হচ্ছে বেশি ইনভলভ হয়ে যাবে, এবং সেই অনুযায়ী হচ্ছে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপরে প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি যাই, আসলে নিউরোলজিতে একটা ক্লাসে আসলে সম্ভব হয় না। এই প্রশ্নটা একটু তাড়াতাড়ি আপনাদের থেকে আমি আনসার চাই। সেটা হচ্ছে যে পেশেন্টের 68 বছরের একজন উইমেন, তার হচ্ছে ডিসফেজিয়া এবং নেজাল রিজার্জিটেশনের একটা হিস্ট্রি, এবং ওটস হয় হচ্ছে ইভিনিং এ, সকালবেলা সে ভালো থাকে,
সন্ধ্যার দিকে সে খারাপ হয়। শি অলসো রিপোর্টস ইন্টারমিডিয়েট ড্রুপিং অফ হার লেফট আইলিড, মানে তার হচ্ছে টোসিস আছে এবং ডিপ্লোপিয়া আছে। অ্যাসিটাইল কোলিন এটা রিসেপ্টর অ্যাসিটাইল অ্যান্টিবডি, কোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, মাইসথেনিয়া এক্সেলেন্ট। মাইস্থেনিয়া গ্রেভিস, গ্রেভিস। রাইট? ইয়েস ইয়েস ইয়েস, এটার অ্যান্সার হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছেন, আমি তাহলে একটু টান দিয়ে যেতে পারতেছি, কারণ আসলে আপনাদের একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি আমি। এক্ষেত্রে হচ্ছে যত দিন যাবে, দিনের শেষ অংশ গিয়ে হচ্ছে আমাদের এই ফ্যাটিকটা বেড়ে যাবে। আর ভাই এটা আর যদি এটার উল্টা একটা হতো তাহলে ল্যাম্বারিয়েটন হতো, তাই না ভাই? যদি এক্স্যাক্টলি উল্টা আমি হতো জন্য যে, হচ্ছে রাখছি আপনাদের জন্য, আমি একজন এই জন্য রাখছি, এরপরে সিনড্রোমটা আমি রাখছি। দেখছেন, ও আচ্ছা আচ্ছা বিং আচ্ছা। হোয়েন সি এওয়েক্স, ঘুম থেকে উঠলে তার খারাপ হয়। আর যত দিন যায়, যত দিনের সামনে সে যায়, তত হচ্ছে তার এটা ভালো হয়। তাহলে এটা কি ডায়াগনোসিস? ল্যাম্বারিয়েটন। ল্যাম্বার ইটন মাইস্থেনিক সিনড্রোম। এবং ল্যাম্বার ইটন মাইস্থেনিক সিনড্রোমের সাথে কিন্তু কিছু কার্সিনোমা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তারপরে আমি যাই। আমি আমাদের এখন লাংস দেখতে হবে, যেতে পেশেন্টের এইজ অনেক বেশি, লাংসটা দেখতে হবে তার, এক্সেলেন্ট স্মল এক্সেলেন্ট, সেল অর্থাৎ লাং কার্সিনোমা আছে ক্যান্সার। কিনা আর কি। ইয়েস, এক্সেলেন্ট এক্সেলেন্ট, আপনার প্রিপারেশন খুবই ভালো। আমার মনে হয় আপনারা সবারই প্রিপারেশন খুব ভালো, খুব ভালো মতো পড়বেন। খুবই ভালো অ্যান্সার দিচ্ছেন আপনি, আমার খুবই ভালো লাগলো। আমি আসলে সময় স্বল্পতার কারণে আরো ডিটেলসে কিভাবে আপনার মায়াস্থেনিয়া গ্রেভিস হয়, কিভাবে হচ্ছে ল্যাম্বার্টিটন হয়, ওগুলো আজকে করলাম না। তারপরে প্রশ্ন আমরা চলে যাই। দেখেন, কিনা বলে এখানে বলে দিচ্ছে যে ইনক্রিজিং ডিফনেস এন্ড টিনাইটিস ইন হার রাইট ইয়ার, অর্থাৎ যত দিন যাচ্ছে, 1 বছর ধরে, 1 বছর ধরে হচ্ছে তার এই ডিফনেস এবং টিনিটিস বাড়তেছে। হার রাইট কর্নিয়াল রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট এন্ড দেয়ার ইজ হিয়ারিং লস ইন হার রাইট ইয়ার উইথ কন্ট্রাকশন গ্রেটার দেন বোন কন্ট্রাকশন। এখানে ওয়েবার টেস্ট দিয়ে একটা ডিফনেসের হিস্ট্রি দিছে। আমি আপনাদের হিস্ট্রি থেকে শুনতে চাই যে 1 বছর ধরে তার এই প্রবলেমটা বাড়তেছে, তাহলে এটা কি হতে পারে? একটা টিউমার জাতীয় জিনিসগুলোই কিন্তু আস্তে আস্তে যখন গ্রো করে, কোন একটা টিউমার যখন আস্তে আস্তে গ্রো করে, তার কিন্তু আস্তে আস্তে প্রেশার ইফেক্ট দেখা দেয়। ঠিক আছে, অর্থাৎ প্রেশার ইফেক্ট দেওয়ার পরই হচ্ছে মূলত পেশেন্টের এই সিমটম গুলো ডেভেলপ করতেছে, তার ডিফনেস এবং তার টিনেটিস ডেভেলপ করতেছে। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন, কর্নিয়াল রিফ্লেক্স যদি কোনো কারণে লস করে যায়, সেটা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট ফর ভেস্টিবুলার শোয়ানোমা। ঠিক আছে, খুবই সিগনিফিকেন্ট। ঠিক আছে, এর অ্যান্সার হবে হচ্ছে ভেস্টিবুলার শোয়ানোমা। আমি আসলে একটু টেনে যাচ্ছি, কারণ আপনাদের আসলে সময় হাতে খুব কম, আমারও হাতে সময় খুব কম, কারণ ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। এটার অ্যান্সারটা দেন তো একটু, আমি আপনাদের থেকে এটার অ্যান্সারটা আশা করতেছি। 24 বছরের একজন ওল্ড উইমেন ডিসআর্থিয়া, ট্রেমর এবং পার্কিনসোনিয়ান সিমটম লাইক হচ্ছে ফিচার নিয়ে সে প্রেজেন্ট করছে। ঠিক আছে, খেয়াল করেন, অন এক্সামিনেশন ইউ নোটিস ইয়েলো ব্রাউন রিংস অন এক্সামিনেশন অফ দ্য আইস সিন এট দ্য লিম্বাস অফ দ্য কর্নিয়া, অর্থাৎ কর্নিয়ার চারপাশে হচ্ছে আপনি একটা লেশন পেয়েছেন। বেসাল গ্যাংলিয়া। এক্সেলেন্ট, উইলসন। যিনি answer- এক্সেলেন্ট, এটা যিনি কপার, অ্যান্সার। তাই না? কপার বেশি হয়ে উইলসন যায় ডিজিজ। তখন। ইয়েস, এক্সেলেন্ট। অর্থাৎ এটাকে কি বলে বলতে পারবেন? এই যে ইয়েলো ব্রাউন রিং পাওয়া গেল চোখের কেস রিং, চারপাশে। কেসার ফেসাল রিং। ইয়েস, এক্সেলেন্ট, এটার নাম হচ্ছে যে কাইসার ফ্লেশার রিং। ঠিক আছে, কাইজার ফ্লেশার রিং, অর্থাৎ মানে উচ্চারণটা একজন এক একভাবে বলে। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে ইনভলভ হয় হচ্ছে বেজাল গ্যাংলিয়া, এবং বেজাল গ্যাংলিয়া ইনভলভ হওয়ার কারণে কিন্তু পেশেন্টের পার্কিনসোনিয়ান সিমটম ডেভেলপ করছে, ডিজার্থিয়া ডেভেলপ করছে, ট্রেমর ডেভেলপ করছে। এবং দেখেন পেশেন্ট কত ইয়াং, 24 ইয়ার্সে তো তার পার্কিনসোনিয়ান সিনড্রোম ডেভেলপ করার কথা না। তার মানে এটা হচ্ছে একটা সেকেন্ডারি পার্কিনসনিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে যে আপনার বেজাল গ্যাংলিয়া। এবং এই ক্ষেত্রে মূলত হচ্ছে কোন কিসের কপার ডিপোজিশন হয়। ঠিক আছে, আপনারা মনে রাখবেন এই জিনিসটা। আমি হচ্ছে এরপর পজিশনে, এটা আবার খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন এটা। আমি আশা করি আপনারা অ্যান্সারটা দিয়ে দিবেন। আমি বলি আপনাদেরকে হিস্ট্রিটা। 25 বছরের একটা ওল্ড উইমেন উইথ এপিলেপসি নট রেসপন্ডিং টু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হ্যাজ আন্ডারগন প্রি সার্জিক্যাল অ্যাসেসমেন্ট ফর এ ইউনিল্যাটারাল টেম্পোরাল লোবেক্টমি। হ্যাঁ, অর্থাৎ টেম্পোরাল লোবের সাথে কিন্তু এপিলেপসি খুব কানেক্টেড, আপনাদের খেয়াল আছে কিনা? এবং টেম্পোরাল লোবের সাথে কিন্তু হচ্ছে হ্যালুসিনেশন খুব কানেক্টেড, মনে আছে? ভিজুয়াল হ্যালুসিনেশন টেম্পোরাল লোবে হইতে পারে, অডিটরি হ্যালুসিনেশন হইতে পারে। আর কি হ্যালুসিনেশন হতে পারে বলুন তো টেম্পোরাল লোব লেশনে? স্মেল, পেশেন্ট বলতে পারে যে আমি কি এমন একটা অদ্ভুত স্মেল পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন পেশেন্টের টেম্পোরাল লোবেক্টমি যদি করে, ঠিক আছে, যদি পেশেন্টের টেম্পোরাল লোবেক্টমি করে, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের কি ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হতে পারে বলেন তো? এটা হবে এর সুপিরিয়র সুপেরিয়র, হোমোনিমাস সুপেরিয়র অ্যামোনিমাস কোয়াড্রেন্টোপিয়ার। কোয়াড্রেন্টোপিয়া। এক্সেলেন্ট। সুপিরিয়র। আপনারা যদি আমার কার্সিনয়েড সিন্ড্রোমের ক্লাসটা করে থাকেন, আমি সেখানে একটা বলছিলাম না, ভালভুলার লেশনটা হচ্ছে পিটস, বা হচ্ছে আমি বলছিলাম হচ্ছে টিপস দিয়ে মনে রাখেন আপনারা। সরি, পিটস এর কথা আমি কেন বললাম, ওটা একটু কমপ্লেক্স হয়ে যায়। টিপস, TIPS, মনে আছে জিনিসটা? কেউ যিনি কার্সিনয়েড সিন্ড্রোমের যে ক্লাসটা করছেন ওরা বলতে পারবেন। তাহলে TI মানে হচ্ছে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ট্রাইকাসপিড ইনকমপ্লিট রিগারজিটেশন, পালমোনারি স্টেনোসিস। ঠিক সেম পালমোনারি ভাবে, স্টেনোসিস। ঠিক সেম ভাবে টেম্পোরাল লোবের ক্ষেত্রে TI মানে হচ্ছে টেম্পোরাল লোব হচ্ছে আপনার কি করবে বলেন তো? টেম্পোরাল লোব। টেম্পোরাল ইনভলভ টেম্পোরাল লোব হবে। সুপেরিয়র, প্যারাটাল হ্যাঁ, ইনফেরিয়র। এটা হচ্ছে ইনফিরিয়র। এই জিনিসটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, অর্থাৎ আমি আপনাদেরকে কন্ট্রাস্ট করে বুঝাই দিলাম।
ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্নটাতে আমরা যাই। তারপরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে যে এ 32-year-old woman comes to the neurology clinic complaining of weakness and loss of pain in her upper arms. Her GP is worried that she may have Syringomyelia. খুব সুন্দর একটা নাম কিন্তু, শাইরিঙ্গো। শাইরিঙ্গো এগুলো আসলে সব ল্যাটিন ভাষার শব্দ। শাইরিং মানে হচ্ছে একটা ক্যানেল বা একটা ক্যাভিটি বা একটা ফোয়ারা, ঠিক আছে। শাইরিংস মানে হচ্ছে একটা ক্যাভিটি হয়ে যাওয়া। ভাই মাইলিয়া, এটাকে লস অফ পেইন এন্ড টেম্পারেচার ইন দ্য আপার লিম্ব, রাইট? ইয়েস ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটার ডায়াগনোসিসটা হচ্ছে মূলত সাইরিঙ্গোমাইলিয়া। ঠিক আছে, অর্থাৎ সাইরিঙ্গোমাইলিয়াতে মূলত পেশেন্টের কি হয়, বলতে পারবেন? সাইরিঙ্গোমাইলিয়াতে আসলে কি হয় পেশেন্টের, কেউ এটা একজন হয় বলতে কি, পারবেন? সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ডটা শুধুমাত্র ডাইলেটেড হয়ে সার্ভাইকাল যায়। রিজিয়নটা এটা ডাইলেট হয়ে যায়। তো ডাইলেট হয়ে গেলে সেন্ট্রাল এক্সেলেন্ট। পাশে কি থাকে? পাশে থাকে কি থাকে বলতো? যে সরি স্পাইনোথ্যালামিক ট্র্যাক, আর থাকে হচ্ছে পেছনে থাকে যে ওই ভাইব্রেশন সেন্সর যেগুলো নেয়, ওগুলা কম্প্রেসড হয়, এক্সেলেন্ট। যার কারণে শুধু আপার লিম্বে হয়, কিন্তু লোয়ার লিম্ব আবার ভালো থাকে। ইয়েস, বার্চিয়ার এক্সেলেন্ট। সিনড্রোম বলে এটাকে, তাই না স্যার ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার তুমি ভাই বলে বলো, কোনো সমস্যা নেই, স্যার ডাকার কোনো দরকার নেই, আমি হয়তো তোমার বয়সী সমানই হব। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন দেখো, আচ্ছা, কিনা বলে এখানে হচ্ছে মূলত পেইন এন্ড টেম্পারেচার ক্যারি করতেছে কিন্তু ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট এবং অ্যান্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট। তারা কিন্তু হচ্ছে এই সেন্ট্রাল ক্যানেলটা, বা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র কমিশনের খুব কাছে দিয়ে সে পাস করে। যখনই হচ্ছে এখানে কোনো একটা ক্যাভিটি হয়, সে সবার আগে হচ্ছে তোমার এই জায়গাটাতে হচ্ছে সে কম্প্রেশন করে। কম্প্রেশন করলে তাহলে তোমার কি হয়, আর্মের পেইন আর টেম্পারেচার সেন্সেশন যদি লস হয়, তুমি দেখবা ওর হচ্ছে বার্ন হয়। যদি ওর বার্ন হয়, ও বলবে যে হচ্ছে ওর কোনো ব্যথা লাগে না। অর্থাৎ তুমি যদি ওর হাতে হচ্ছে, এইরকম পেশেন্টদের হিস্ট্রি থাকে যে সে রিপিটেড বার্নের হিস্ট্রি নিয়ে আসে, তার হাতে আগুন লাগছে কিন্তু সেখানে হচ্ছে সে কোনো সেন্সেশন ফিল করে নাই, বিকজ তার তো ওই ফাইবার গুলো কাটা পড়ছে স্পাইনাল কর্ডে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি। এই সাইরিঙ্গো মাইলিয়া যদি কোনো কারণে এই ক্যাভিটিটা হচ্ছে আস্তে আস্তে এক্সটেন্ড করে উপরে উঠে যায়, সাপোজ সাইরিঙ্গো মাইলিয়ার সাথে হচ্ছে কিছু ম্যালফরমেশন অ্যাসোসিয়েটেড থাকে, যেমন মনে করো হচ্ছে তোমরা এটার নাম শুনে থাকবা, আর্নল্ড চায়ারি ম্যালফরমেশন অ্যাসোসিয়েটেড থাকে সাইরিঙ্গো মাইলিয়ার সাথে। তো যদি এই ক্যাভিটিটা যদি কোনো কারণে হচ্ছে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে 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 সে যদি কোনো কারণে হচ্ছে মিডুলাতে ইনভলভ করে, তখন এই কন্ডিশনটার একটা স্পেশাল নাম আছে, কেউ বলতে পারবা? তখন এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে সাইরিঙ্গো বালবিয়া। অর্থাৎ বাল্ব মানে হচ্ছে কিন্তু মেডুলা, আমরা বলি না বালবার পালসি, আমরা বলি না হচ্ছে সিউডো বালবার পালসি। বাল্ব মানে হচ্ছে মেডুলা। তাহলে মেডুলাতে যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে সেগুলো যদি ইনভলভ হয়, সেই পালসিটাকে আমরা বলি হচ্ছে বালবার পালসি। এগুলো সব ল্যাটিন ভাষার শব্দ। বাল্ব বলতে ওরা হচ্ছে মূলত মেডুলা বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এতটুকু তোমরা বুঝলা। তারপরে আমি যাচ্ছি আজকের শেষ প্রশ্নটার জন্য, আমি যাচ্ছি, অর্থাৎ এটা পরে হচ্ছে আজকে আমি শেষ করবো আসলে। আপনাদের সাথে আসলে অনেক ডিটেলসে ডিসকাশন করার ইচ্ছা ছিল, বা অনেক ডিটেলসে আসলে কথা বলার ইচ্ছা থাকে। এই কোড গুলা এবং হচ্ছে এই ট্র্যাক গুলা হচ্ছে যদি একটু দেখাইতে পারি সামনে কখনো, আমার খুব ভালো লাগবে। কিন্তু আপনাদের তো এখন পরীক্ষা, অলরেডি আপনারা প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড। আমি জাস্ট হচ্ছে আপনাদের ফাইনাল আওয়ারে কিছু ঝালাইয়ের কাজ করতেছি। ঠিক আছে, তো এবার সবার লাস্টের এই প্রশ্নটা আমি আশা করি হচ্ছে আপনারা আমাকে অ্যান্সারটা দিবেন। সবার লাস্টের প্রশ্নটা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পুরানো ইজ এ ব্ল্যান্ড মনে ক্যারেক্টারিস্টিক। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি পড়তেছি, হ্যাঁ, পরে তারপর আপনার অ্যান্সারটা নিচ্ছি। Which one of the following is a characteristics finding in the CSF of patients with GBS বা গুইয়া-বারি syndrome? এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? সি হবে আনসার। রেস্ট ওই সিএসএফ প্রোটিন, রেস্ট ইয়েস সিএসএফ প্রোটিন। ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। যিনি হচ্ছে বলছে রেস্ট সিএসএ প্রোটিন, উনি হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি এই জিনিসটা কেন রাইট অ্যান্সার হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি ভাইয়া মনে হয় অলিগোক্লোনাল ব্ল্যান্ডটা হয় মনে হয় যে মাল্টিপল স্ক্লেরোসিসে, আর ইয়েস ইয়েস এখানে মনে হয় ভাইয়া হয় অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। ইয়েস ইয়েস, সাইটোলজি ঠিক থাকে, সেল কাউন্ট ঠিক থাকে, বাট প্রোটিনটা বেড়ে যায় সিএসএফ এ। ইয়েস, এক্সেলেন্ট। অর্থাৎ এই যে দেখেন, আমি আপনাদেরকে বলি, আগে আপনাদেরকে একটা জিনিস বুঝাই। গুয়াভারি সিনড্রোম হচ্ছে একটা মূলত, এটা একটা ডিমাইলিনেটিং ডিজিজ এবং সেটা একটা অটো ইমিউন ডিজিজ। অর্থাৎ আমাদের বডির ইমিউন সিস্টেম এই মাইলিন মানে মাইলিনেশনকে সে অ্যাটাক করে। এখন মাইলিনেশনটা যে হয়, আমরা যে হচ্ছে মাইলিনেশন বলি, এখানে একটা প্রোটিন থাকে, মাইলিন টাইপ প্রোটিন, তাহলে সে তো একটা প্রোটিন। এখন যখন ইমিউন সিস্টেম এসে এই প্রোটিনটাকে অ্যাটাক করলো, প্রোটিন লাইসিস করে ফেললো, লাইসিস করার পরে তাদের পরিমাণটা কিন্তু সিএসএফ এ বেড়ে গেল। তাইলে এখানে বলা হচ্ছে যে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। নর্মালি যখন কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এফেক্ট করে আমাদের, হচ্ছে যখন একটা অ্যাটাক করে, তখন সিএসএফ এ কি হয়, ব্যাকটেরিয়াকে মারার প্রোটিন জন্য সেল হচ্ছে দুটোই আইদার বাড়ে। লিম্ফোসাইট অর লিউকোসাইট আসে, এবং
তারপরে হচ্ছে যখন সেখানে ইনফ্লামেশন হয়, এক্সুডেশন হয়, সেখানে হচ্ছে প্রোটিনও বাড়ে। এটাকে আমরা বলা হয় অ্যালবুমিনো সাইটোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেমন মেনিনজাইটিসের ক্ষেত্রে এটা হয়। কিন্তু এই ক্ষেত্রে তো কোনো ডাইরেক্ট অর্গানিজম নাই। এক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট অর্গানিজম নাই, ওই অর্গানিজমকে মারার জন্য তো হচ্ছে কোনো নিউট্রোফিল, কোনো লিম্ফোসাইট সেখানে আসে না। বরং ইমিউন সিস্টেম হচ্ছে যে প্রোটিনগুলোকে অ্যাটাক করছিল, সেই অ্যাটাক করার প্রোটিনগুলার ডিগ্রেডেড প্রোটিনটা এসে জমা হয়েছে হচ্ছে এই সিএসএফ এর মধ্যে। তার মানে এখানে প্রোটিন কাউন্টটা হচ্ছে অনেক বেশি, সেই তুলনায় হচ্ছে আমার লিম্ফোসাইট কাউন্ট বা লিউকোসাইট কাউন্ট হচ্ছে নাই। তাহলে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন রইলো না, যেটা নর্মালি ইনফেকশনের মধ্যে অ্যাসোসিয়েটেড থাকে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মূলত অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে গুয়েবারি বাড়ি সিন্ড্রোমের ক্ষেত্রে এটাকে আমরা বলি যে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। ঠিক আছে? তো আশা করি আজকের প্রশ্নগুলা এতটুকু পর্যন্তই থাকলো। লাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, একটু নামকরণ গুলা। যে আমরা যখন বলি হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, তার মানে নামটা শুরু হচ্ছে কর্টিকো, তার মানে তার স্টার্টিংটা হবে হচ্ছে ব্রেনের কর্টেক্স থেকে। কোন কর্টেক্স? মোটর কর্টেক্স থেকে। কর্টিকো স্পাইনাল, তার মানে এই ফাইবার গুলো কর্টেক্স থেকে তৈরি হয়ে স্পাইনাল কর্ডের দিকে আসতেছে। তার মানে কি? তারা মূলত ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্টকে আমরা বলতে পারি হচ্ছে ইফারেন্ট ফাইবার। ইফারেন্ট ফাইবার হচ্ছে মানে মোটর ফাইবার, মানে মাথার উপর থেকে নিচের দিকে যত ফাইবার নামবে, অর্থাৎ যত ফাইবার নামবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট বা মোটর ফাইবার। যেমন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো বালবার ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট। যে কোনো ট্র্যাক্ট যদি কর্টিকো দিয়ে শুরু হয়, আপনারা ধরেই নেবেন যে দিস ইজ সাম ইনফরমেশন কেরিং ফ্রম ব্রেন টু পেরিফেরি। আর এই এটা কি? সেটা হচ্ছে মোটর ইনফরমেশন বা মোটর। আর সেন্সরির ক্ষেত্রে কি হয়? সেন্সরির ক্ষেত্রে সে যেটা হয়, আমাদের বডির ডিস্টাল পার্ট থেকে সেন্সরি ইনফরমেশন হচ্ছে আমাদের ব্রেনের দিকে বা স্পাইনাল কর্ড থেকে ব্রেনের দিকে হচ্ছে উঠে আমাদের যে সেন্সরি কর্টেক্স আছে সেখানে হচ্ছে সে চলে যায়। সেই জন্য আপনারা দেখবেন ট্র্যাক গুলো শুরু হয়েছে হচ্ছে স্পাইনোথ্যালামিক, অর্থাৎ স্পাইনাল কর্ড হয়ে সে থ্যালামাস ব্রেনের উপর দিয়ে সে যাচ্ছে। ঠিক আছে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। তারপর আপনারা শুনবেন হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লেমিনিসকাস। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে পোস্টিরিয়র কলাম দিয়ে তারা যায়, তারা হচ্ছে মূলত সেন্সেশন ক্যারি করে। তাহলে এন্ড কথাটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলা হচ্ছে সব সেন্সরি। সে আমার বডির বিভিন্ন পার্ট থেকে হচ্ছে সেন্সেশন ক্যারি করে, সে হচ্ছে ব্রেনের সেন্সরি এরিয়াতে নিয়ে যাবে। আমাদের ব্রেনকে আমরা অনেক ভাগে ভাগ করছি, মোটর এরিয়াতে ভাগ করছি, সেন্সরি এরিয়াতে ভাগ করছি, আমরা হচ্ছে ভিজুয়াল এরিয়াতে ভাগ করছি। অনেকগুলা অ্যাসোসিয়েশন এরিয়া আছে আমাদের। প্রাইমারি মোটর কর্টেক্স আছে, প্রাইমারি সেন্সরি কর্টেক্স আছে। প্রাইমারি মোটর কর্টেক্স হিসেবে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব কাজ করে। তার মানে ডিসেন্ডিং ট্র্যাক মেজর হচ্ছে গিয়ে নামবে হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স থেকে। আবার সেন্সরি লোব হিসেবে আমাদের কাজ করে হচ্ছে প্যারাইটাল লোব। তার মানে আমাদের প্রাইমারি সেন্সরি এরিয়া হিসেবে কাজ করবে যেহেতু, তার মানে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলো উঠে গিয়ে হচ্ছে চান্স আছে বেশি হচ্ছে প্যারাইটাল এবং টেম্পোরাল লোবে যাওয়ার। আবার আমরা যে চোখে দেখি, এই চোখে দেখার যে সেন্সেশন গুলো সেটা হচ্ছে ভিজুয়াল এরিয়া থাকে হচ্ছে অক্সিপিটাল লোব। তার মানে ভিজুয়াল যত ইনফরমেশন আছে, যত মেমোরি আছে, যত কিছু আছে সবকিছু গিয়ে সেভ হবে হচ্ছে আমাদের অক্সিপিটাল লোবে। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন, ডিসেন্ডিং ট্র্যাক হচ্ছে অলওয়েজ মোটর, অলওয়েজ মোটর, অলওয়েজ মোটর। এবং অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে অলওয়েজ সেন্সরি, অলওয়েজ সেন্সরি এবং অলওয়েজ সেন্সরি। আর মোটর মানে হচ্ছে ইফারেন্ট বা নিয়ে যাচ্ছে সে। আর সেন্সরি আমরা প্রকাশ করতেছি হচ্ছে এফারেন্ট। একটু আগে আপনাদেরকে বলছি যে এফারেন্ট পিপুলারি ডিফেক্ট, তার মানে তার সেন্স কেরিতে তার ঝামেলা হয়েছে, সেজন্য ডিফেক্ট। আপনারা বেশি বেশি নাম খেয়াল করবেন। তো আজকে আসলে অন্যান্য ক্লাসের তুলনায় ইউজুয়ালি একটু আমি 10-15 মিনিট বেশি সময় নিয়ে নিলাম। বাট আসলে মন খারাপ লাগতেছে একটা জিনিস ভেবে, আমি আসলে আপনাদের সাথে ছবিগুলো খুব ডিটেলসে ডিসকাস করতে পারিনি। আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু আপনাদের পরীক্ষার সামনে। বাট আমি আশা করব যদি কখনো হচ্ছে আল্লাহ সুযোগ দেয় সামনে, আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন, আমি আপনাদের সাথে আরো অনেক ডিটেলসে ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেনটা নিয়ে হচ্ছে ডিসকাস করব, কোন এরিয়াতে কোন ব্লাড সাপ্লাই দিচ্ছে, কোন স্ট্রোকে কি হচ্ছে। হ্যাঁ, আরো ডিটেলস আপনাদের সাথে আমি ডিসকাশন করার ট্রাই করব। বাট আপাতত আপনারা যারা পড়ছেন খুবই ভালো পড়াশোনা করছেন, অলমোস্ট সবগুলো অ্যান্সারই আপনারা দিয়েছেন। যারা অ্যান্সার দেন নাই, আমি বিশ্বাস করি আপনারা অ্যান্সারটা জানতেন, হয়তো একটু জড়তা কাজ করতেছিল সেজন্য বলেন নাই। তো ওভারঅল আপনারা খুবই ভালো করছেন। আসলে পরীক্ষা চলে আসছে, আপনারা সময় নষ্ট করেন না, আর বেশি বেশি পড়েন। আমি আজকে হচ্ছে একটা লং ক্লাস নিলাম, এখন একটু শর্ট একটা ব্রেক নিয়ে আপনারা হচ্ছে যারা রাতে বেশি করে পড়েন আবার পড়তে বসে যান, যারা সকালে উঠে পড়েন তারা হচ্ছে শোয়ার প্রস্তুতি নিয়ে নেন। বাট সময় নষ্ট করেন না, যেহেতু পরীক্ষা চলে আসছে। আপনারা হচ্ছে বারবার যা যা পড়ছেন এতদিন বেশি বেশি করে হচ্ছে রিভিশন দেন। আর ইনশাল্লাহ আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা কমন যে টপিকস গুলো আপাতত আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব
রিভিউ করে দেওয়ার জন্য, কেমন? তো আজকে এতটুকুই থাকলো। ইনশাল্লাহ দেখা হবে সামনের ক্লাসে আপনাদের সাথে। ঠিক আছে, আপনারা এখন লিভ নিতে পারেন।